একজন সিঙ্গল বাবা এক গর্ভবতী মহিলাকে বাঁচাতে গিয়ে তার চাকরি হারালেন। তিনি জানতেন না যে মহিলাটি তার কোম্পানির সিইও। প্রথম পর্ব, বন্দরে নিঃশব্দ শ্রম। মুম্বাইয়ে তখন সকাল 5:30 পার হয়েছে, তবে বাতাসে ইতিমধ্যেই নোনা আর্দ্রতা ভরা ছিল। শুকনো মাছ, গ্রিজ আর তেলের গন্ধ এবং জাহাজের হর্নের আওয়াজ মিলে এমন এক নোনা সুর তৈরি হচ্ছিল যা পরিচিতদেরও মাথা ধরায়। এই মুম্বাই বন্দরে মানুষ একজন রোগা পাতলা লোককে দেখতে অভ্যস্ত ছিল, যার কাঁধে যন্ত্রপাতির একটি পুরনো থলে ঝুলত এবং যিনি একটি বিবর্ণ মোটরসাইকেল চালাতেন। তিনি ছিলেন রবি কুমার, ব্লু ওশান লজিস্টিক্সের কোল্ড স্টোরেজের নাইট শিফটের কর্মী, যাকে সবাই প্রয়োজনের চেয়ে বেশি ভালো মানুষ মনে করত। প্রতি সকালে তিনি তার মেয়ে অনয়াকে গলির কোণে ডে কেয়ারে নামিয়ে দিয়ে সোজা গুদামে চলে যেতেন। বিবর্ণ নীল সেফটি জ্যাকেট, চ্যাপ্টা হেলমেট, জল ভেজা ক্যানভাসের জুতো। প্রথম দেখায় তাকে অন্যান্য শ্রমিকদের থেকে আলাদা মনে হতো না, কিন্তু যা রবিকে আলাদা করত তা ছিল তার কাজের ধরন। তিনি নিপুণভাবে চুপচাপ কাজ করতেন, কখনো উচ্চস্বরে কথা বলতেন না। একবার তিনি শুধু 0.3 ডিগ্রি তাপমাত্রা সেন্সর ঠিক করার জন্য 1 ঘন্টা বসেছিলেন, যেখানে অন্যরা স্রেফ জোরে ধাক্কা মেরে কাজ চালিয়ে নিত। আজ সকালে গুদাম নম্বর 2-এর সারিতে লাগানো পুরনো সেন্সরটি আবার খারাপ হয়ে গিয়েছিল। তিনি সাবধানে কভারটি খুললেন, পরিষ্কার করলেন, প্রতিটি সূক্ষ্ম তার আবার জুড়লেন। তার কপালে ঘাম ঝলকাচ্ছিল, কিন্তু তার চোখ এত একাগ্র ছিল যেন তিনি যন্ত্রটির সাথে কথা বলছিলেন। তিনি পাওয়ার চালু করে পরীক্ষা করার আগেই গুদামের সুপারভাইজার হরিশ সিংয়ের কণ্ঠস্বর পিছন থেকে গমগম করে উঠল। হ্যান্ডওভারের সময় হয়ে গেছে আর তুই এখনও এতেই লেগে আছিস? নিজের কেরামতি দেখাতে চাস? একটা সামান্য শিক্ষানবিশ কি এমন ভান করে? রবি ঘুরলেন এবং ধীরে ধীরে মাথা নাড়লেন। তিনি বলতে যাচ্ছিলেন, স্যার আর মাত্র 5 মিনিট, কিন্তু হরিশ তাকে থামিয়ে দিয়ে যুব টেকনিশিয়ানদের একটি দলকে ডাকল। মন দিয়ে দেখো, এই লোকটা নিজেকে খুব চালাকভাবে এমন কর্মচারীর আদর্শ উদাহরণ। 5 বছর ধরে কাজ করছে আর এখনও শুধু নাইট শিফটেই আছে, শুধু মাথার নিচু করে কাজ করাতেই ওস্তাদ। ফিসফিস হাসি ছড়িয়ে পড়ল। একটা নতুন ছেলে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু হরিশ এমনভাবে তাকালেন যে সে চুপ হয়ে গেল। রবি শুধু মাথা নিচু করে শেষ প্যাচটি কষলেন, বিদ্যুতের প্লাগ লাগালেন এবং সবুজ লোদ জ্বলে উঠল। পুরো কুলিং সিস্টেম আবার চালু হয়ে গেল। একজন কর্মী আস্তে করে হাততালি দিল, কিন্তু হরিশের ঘুষি দেখে সে হাত সরিয়ে নিল। কিছুক্ষণ পরে ছোট মিটিং রুমে হরিশ ভাইস প্রেসিডেন্ট লোডাকে জানালেন যে কিভাবে তিনি নিজেই গুদাম নম্বর 2-এর সেন্সরের সমস্যা সময়মতো ঠিক করে দিয়েছেন। রবি দরজার ফাঁক দিয়ে এসব শুনছিলেন। তিনি কিছু বললেন না, তিনি শুধু তার নোটবুক বের করলেন এবং 3টে লাইন লিখলেন। সেন্সর নম্বর 2, পরিষ্কার এবং সমন্বয়, 0702, সিস্টেম স্থিতির। অন্য কেউ হলে হয়তো রাগ করত, তর্ক করতে যেত, কিন্তু রবি এমনভাবে চুপ রইলেন যেন তার কাজের ক্রেডিট চুরি হওয়াটা অভ্যেসে পরিণত হয়েছে। তার হৃদয়ের রাগ উঠে এলো এবং তারপর পাথরে আছড়ে পড়া ঢেউয়ের মতো শান্ত হয়ে গেল। প্রথমবার অবাক হয়েছিলেন, দ্বিতীয়বার দুঃখ পেয়েছিলেন, আর তৃতীয়বার কেবল ক্লান্তি অবশিষ্ট ছিল। সন্ধ্যের সময় রবি যখন তার মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, হরিশ তখন দরজায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিলেন। তার কণ্ঠে অহংকার ছিল। কাল ঠিক সকাল 7টায় এখানে থেকো, যেন আমাকে আবার তোমাকে নিয়মানুবর্তিতা শেখাতে না হয়। রবি জবাব দিলেন না, শুধু মাথা নাড়লেন এবং মোটরসাইকেল নিয়ে চলে গেলেন। পুরনো মোটরসাইকেলটি কর্কশ শব্দ করে উঠল, কিন্তু তার নীরব চোখে এখন আর অসহায়তা ছিল না, বরং একটা আগুন ছিল যা ধীরে ধীরে জ্বলছিল, ছোট কিন্তু খুব টেকসই। তিনি জানতেন না যে আর মাত্র 1 দিন পরে সেই নিয়মানুবর্তিতা যার বড়াই হরিশ করত, সেটাই তার সব কিছু কেড়ে নেবে, এবং যাকে সবচেয়ে বেশি ছোট করা হয়েছিল তাই হবেন সেই ব্যক্তি যার সামনে পুরো কারখানা নীরবে মাথা নত করবে। দ্বিতীয় পর্ব, নিয়মের ঊর্ধ্বে মানবিকতা। পরের সন্ধ্যায় মুম্বাইয়ের আকাশ হঠাৎ কালো হয়ে গেল এবং বান্দ্রার দিক থেকে ধূসর মেঘ ঘনাতে লাগল। বাতাস জোরে বইতে শুরু করল, ধুলো এবং নোনা লবণ চোখে লাগতে লাগল। মেরিন ড্রাইভে গাড়িগুলো আশ্রয়ের জন্য দ্রুত ছুটছিল। রবি গুদাম থেকে বের হলেন। তার পোশাকে তখনও ঠান্ডা, ঘাম আর লবণের মিশ্র গন্ধ আসছিল। তিনি তার পুরনো মোটরসাইকেল নিয়ে অনোয়ার স্কুলের দিকে যাচ্ছিলেন। আজ শিক্ষিকা তার মেয়ের আঁকার প্রশংসা করেছিলেন এবং সে তার বাবাকে সেটা দেখাতে চেয়েছিল। রবির মনটা একটু হালকা হলো, যদিও তিনি জানতেন না পরের মাসের স্কুলের ফি কোথা থেকে আসবে। বৃষ্টি শুরু হলো,
প্রথমে গুড়ি গুড়ি, তারপর ধীরে ধীরে তেজি হলো। সমুদ্রের ধারের রাস্তাটা এমন লাগছিল যেন কেউ তার ওপর রূপালী প্রলেপ দিয়েছে। গাড়ির আলোয় ঝলমল করছিল। রবি ঝুঁকে তার ছেঁড়া রেইনকোটের কলার ঘাড়ে টেনে নিলেন। তার মাথায় শুধু রাতের খাবারের চিন্তা, সাধারণ ভাত ডাল আর তার মেয়ের হাসি। কিন্তু কয়েক মিনিট পরে এলোমেলো বৃষ্টির মধ্যে তিনি রাস্তার ধারে একটি মুদির দোকানের দেওয়ালের সাথে লেগে থাকা একটি ছায়া দেখতে পেলেন। সে টলছিল, এক হাত পেটে আর অন্য হাত দেওয়ালে। মহিলাটিকে অল্প বয়সী মনে হচ্ছিল। তার চুল জলে ভিজে কপালে লেগেছিল। পাতলা রেইনকোট শরীর সংলগ্ন ছিল এবং তার পায়ের নিচে বৃষ্টির জল লাল হয়ে গিয়েছিল। এটা কাদা ছিল না রক্ত, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। রাস্তা দিয়ে যাওয়া লোকেরা একবার দেখছিল এবং দ্রুত চলে যাচ্ছিল। কেউ থামল না। রবি জোরে ব্রেক কষলেন। তার মাথায় একটা ক্ষীণ আওয়াজ এলো। 6:48 হয়ে গেছে। থামলে নিশ্চিত দেরি হবে। হরিশ এই অজুহাতে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে। তিনি তার ঘড়ি দেখলেন এবং তারপর সেই মহিলাকে দেখলেন যিনি ভেজা সিমেন্টের মেঝেতে ধীরে ধীরে পিছলে যাচ্ছিলেন। সেই মুহূর্তে কোনো সঠিক ভুল ছিল না, কোনো শৃঙ্খলা তুলনীয় ছিল না। তিনি দ্রুত মোটরসাইকেলটি দাঁড় করিয়ে দৌড়ালেন। ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার পেটে খুব ব্যথা হচ্ছে। রক্ত! তার কণ্ঠস্বর খুব দুর্বল ছিল, বাতাসে সুতোর মতো কাঁপছিল। তিনি তাকে ধরে বসালেন, নিজের রেইনকোট খুলে তাকে ঢেকে দিলেন। যখন তিনি তার প্যান্টে তাজা লাল রক্তের দাগ দেখলেন, তখন তার চোখ স্থির হয়ে গেল। তিনি গর্ভবতী ছিলেন। তার পেট গোল ছিল, কিন্তু খুব বড় নয়, সম্ভবত 7 মাসের। রবি সাথে সাথে নিজের জ্যাকেট খুলে তাকে গরম রাখার জন্য তার পিঠের নিচে রাখলেন। অ্যাম্বুলেন্সকে ফোন করতে করতে শান্ত থাকার চেষ্টা করলেন। একজন গর্ভবতী মহিলার রক্তপাত হচ্ছে। 93 মেরিন ড্রাইভ, তাড়াতাড়ি গাড়ি পাঠান। অন্য দিক থেকে উত্তর এলো, রাস্তায় জল জমে গেছে, অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারবে না, আপনি তাদের কাছের হাসপাতালে নিয়ে যান। বৃষ্টি আরও জোরে হলো। টিনের ছাদ থেকে জল ঠান্ডা দড়ির মতো ঝরছিল। তিনি মহিলাটিকে তার মোটর সাইকেলে বসালেন, রেইনকোটের দড়ি দিয়ে তাকে বেঁধে দিলেন যাতে তিনি পড়ে না যান। সাহস রাখুন ম্যাডাম, আমি আপনাকে মহিলা হাসপাতালে নিয়ে যাচ্ছি। ঘুমাবেন না, শুনতে পাচ্ছেন তো? তিনি হ্যাঁতে মাথা নাড়ানোর চেষ্টা করলেন। তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল। আমার নাম মীরা। ঠিক আছে মীরাজি, শক্ত করে ধরুন। বৃষ্টির মধ্যে মোটরসাইকেলের আওয়াজ প্রতিধ্বনিত হলো। তিনি জল ভরা প্রতিটি রাস্তা পেরোলেন। জল তার হাঁটু পর্যন্ত লাফিয়ে উঠছিল। রাস্তার আলোগুলো আবছা ছিল। ট্রাকগুলো জল চিরে চলে যাচ্ছিল। এক জায়গায় তাকে দাঁড়িয়ে মোটরসাইকেল চালাতে হচ্ছে যাতে সেটি বন্ধ না হয়ে যায়। বৃষ্টি তার মুখে চাবুকের মতো পড়ছিল। তার হাত অসাড় হয়ে গিয়েছিল। কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা, তাকে বাঁচতে হবে। হাসপাতালের কাছে একটা মোড়ে লাল লাইট ছিল। তিনি দেখলেন অন্যদিকে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। রবি এক মুহূর্তেও ভাবলেন না। তিনি সোজা চলে গেলেন, চিৎকার করতে করতে, ইমার্জেন্সি, একজন মহিলার প্রসব হবে, রক্তপাত হচ্ছে। পুলিশ কর্মী প্রথমে হাত তুললেও দৃশ্যটা দেখে তার গাড়ির সাইরেন বাজিয়ে রাস্তা তৈরি করতে শুরু করল। 10 মিনিট পরে সেই পুরনো মোটরসাইকেলটি মুম্বাইয়ের মহিলা ও শিশু হাসপাতালের গেটে থামল। রবি নিচে নামলেন, মহিলাটিকে নিজের পিঠে উঠালেন এবং সোজা এমার্জেন্সি রুমের দিকে দৌড়ালেন। তার কাপড় পুরোপুরি ভেজা ছিল, কাদা আর রক্তে মাখা। নার্সরা স্ট্রেচার নিয়ে দৌড়ালেন। তাকে এখানে শুইয়ে দিন, তাড়াতাড়ি, তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে, রাস্তায় পিছলে গিয়েছিলেন। আপনি কি আত্মীয়? না, আমি শুধু পথ দিয়ে যাচ্ছিলাম। এমার্জেন্সি রুমের দরজা বন্ধ হওয়ার আগে সেই মেয়েটি তার হাত ধরার চেষ্টা করেছিল। তার চোখের জল আর বৃষ্টির জল মিশেছিল। ধন্যবাদ। দরজা বন্ধ হয়ে গেল। মেডিকেল ট্রলির চাকার আওয়াজ, রাবারের জুতোর আওয়াজ লম্বা করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল। রবি সেখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন। বৃষ্টির ফোঁটা তখনও তার চুল থেকে থুতনিতে টপকে সাদা টাইলস দেওয়া মেঝেতে টপ টপ করে পড়ছিল। তিনি একটি চেয়ারে বসলেন। তার হৃৎপিণ্ড তখনও জোরে জোরে ধরপড় করছিল। অ্যান্টিসেপটিকের গন্ধ, রক্তের গন্ধ, বৃষ্টির গন্ধ সব মিলে একটা অদ্ভুত গন্ধ তৈরি করছিল, যার কারণে তার গলা শুকিয়ে গেল। একজন নার্স এসে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিন, যদি রোগী জ্ঞান ফিরলে যোগাযোগ করতে হয়। রবি দ্রুত কাগজে লিখলেন, রবি কুমার 9।
যখন তিনি বাইরে এলেন বৃষ্টি কমে গিয়েছিল। ধূসর আকাশে বিদ্যুৎ রূপালী আঁচড়ের মতো ঝোল আসছিল। তিনি ঘড়ি দেখলেন 7:42। দেরি হয়ে গিয়েছিল। রবি তার মোটরসাইকেলে বসলেন। তার হাত তখনও কাঁপছিল। তার মনে হরিশের মুখ, তার তীর্যক ভ্রুকুটি আর নুনের মতো শুকনো কণ্ঠস্বর ঘুরছিল। এখানে সঠিক মানুষ নয়, সঠিক সময় থাকা জরুরি। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন। বৃষ্টির ঠান্ডা ততটা কষ্ট দিচ্ছিল না যতটা গুদামে অপেক্ষমান ভয় আর অন্যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে তার মন শান্ত ছিল, এক দুর্লভ রকমের শান্তি। হয়তো কাল তার চাকরি চলে যাবে, হয়তো জীবন আরও কঠিন হবে, কিন্তু অন্তত আজকে তিনি সেই বছরের দুর্ঘটনার পর সবচেয়ে সঠিক কাজটি করেছিলেন। রবি মোটরসাইকেল স্টার্ট করলেন। সেটি ভারী মন নিয়ে জলের গর্ত পেরোলো। তার সাইলেন্সারের চাপা আওয়াজ ঝলমলে রাস্তায় প্রতিধ্বনিত হলো। দূরে গির্জার ঘণ্টা 7 বার বাজল, যা নুন আর বাতাসে মিশে গেল। তিনি জানতেন না তিনি যাকে বাঁচিয়েছিলেন সেই মীরাই ছিল যে পুরো ব্লু ওশান লজিস্টিক্সকে মাথা নত করতে বাধ্য করবে। আর সে ছিল কোম্পানির সিইও। সেই সন্ধ্যায় হরিশ গুদামে লাল মুখে তার জন্য অপেক্ষা করছিলেন, এমন একটি সিদ্ধান্ত নিয়ে যা রবির জীবন চিরতরে বদলে দেবে। তৃতীয় পর্ব, চূড়ান্ত অপমান। পরের সকালে বৃষ্টি পুরোপুরি থামেনি। সমুদ্রের ধারের বাতাস ভারী ছিল। বাতাসের প্রতিটি ঝটকার সাথে নোনা আর্দ্রতা কাপড়ের মধ্যে প্রবেশ করছিল। রবি স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি উঠলেন। গত রাতে তিনি দেরিতে বাড়ি ফিরেছিলেন। তার শরীর থেকে এখনও অ্যান্টিসেপটিকের গন্ধ আসছিল। সারা রাত তার ভাড়া করা ঘরের টিনের ছাদে বৃষ্টির ফোঁটা অনিয়ার ধীর নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছিল। তিনি তার মেয়েকে ধীরে ধীরে দেখলেন, অম্বল ঠিক করে দিলেন। মেয়েটির ছোট হাত তখনও তার বাবার শার্টের কোণা শক্ত করে ধরেছিল, যেন তার ভয় ছিল যে বাবা চলে যাবেন। রবি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন যে আজকের দিনটি কঠিন হবে, কিন্তু তার মনে এখনও একটি ছোট আশা ছিল, আমি সঠিক কাজ করেছি, তাই ঈশ্বর জানেন। তিনি ব্লু ওশান লজিস্টিক্সের গেটে 8:05 আগে পৌঁছালেন। পুরো গুদামের উঠোন খালি ছিল। ঠান্ডা বাতাস কুয়াশায় ঢাকা কন্টেনারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল। তিনি দ্রুত চললেন। তার পা এখনও জমে থাকা জলের উপর পড়ছিল। কিন্তু যখনই তিনি গুদাম নম্বর 3-এর দরজায় পৌঁছলেন, হরিশের চিৎকার বাতাস চিরে প্রতিধ্বনিত হল, তুমি জানো এখন কটা বাজে রবিকুমার? সবাই কাজ থামিয়ে দিল। পুরো গুদাম যেন জমে গেল। কোল্ড স্টোরেজের পাখার আওয়াজ এখনও নিয়মিত চলছিল, কিন্তু জোরে নিঃশ্বাস ফেলার সাহস কারো হলো না। হরিশ রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন, হাতে অ্যাটেন্ডেন্স শিট। তার শার্টে ভাঁজ ছিল, কিন্তু কলার শক্ত করে বাঁধা ছিল। পেট গোল ছিল, মুখ লাল। তার পিছনে ভাইস প্রেসিডেন্ট লোঢা হাত গুটিয়ে দাঁড়িয়েছিলেন। তার মুখ ভাবলেশীন ছিল। 8:10 হয়ে গেছে, তুমি এখনো লুকিয়ে থাকার চেষ্টা করছো? হরিশ কাগজটি মেঝেতে ছুঁড়ে ফেললেন। তার কণ্ঠে আনন্দ ছিল। তুমি জানো গুদামের নিয়ম, তৃতীয়বার দেরিতে এলে স্বয়ংক্রিয়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। রবি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার চুল থেকে এক ফোঁটা জল তার ঘাড়ে পড়ল। তিনি ধীরে ধীরে বললেন, গতকাল আমি একজন দুর্ঘটনাগ্রস্ত মহিলাকে পেয়েছিলাম। তিনি গর্ভবতী ছিলেন এবং তার খুব রক্তপাত হচ্ছিল। অ্যাম্বুলেন্স ডাকার সময় ছিল না, তাই আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। যদি আপনার প্রয়োজন হয়, আমার কাছে নিশ্চিতকরণ কাগজ আছে। পুরো গুদামে ফিসফিস শুরু হলো। একটি ক্ষীণকণ্ঠ বলল, হয়তো সে সত্যি বলছে, কাল খুব জোরে বৃষ্টি হচ্ছিল। কিন্তু হরিশ একটি ছোট্ট ঠান্ডা হাসি দিয়ে কথাটা কেটে দিলেন। ও, শুনতে খুব আবেগপ্রবণ লাগছে, কিন্তু দুঃখের বিষয়, কোম্পানি হিরো হওয়ার জন্য বেতন দেয় না। এখানে শুধু তারাই টাকা পায় যারা সময় মতো আসতে জানে। তিনি রবির কাছে এলেন, নিজের মুখ তার দিকে ঝুঁকিয়ে নিলেন। সিগারেট এবং ঘামের গন্ধ আসছিল। তুমি ভাবছো লোক বাঁচানোর গল্প অজুহাত বানানোর টিকিট? এই গুদামে দেরি মানে দেরি, কোনো অজুহাত নয়। রবি তার কণ্ঠস্বর শান্ত রাখলেন, যদিও তার গলা আটকে যাচ্ছিল। তিনি বললেন, আমি ক্ষমার আশা করছি না, আমি শুধু চাই আপনি বুঝুন, যদি আমি না থামতাম তাহলে হয়তো তার জীবন চলে যেত। হরিশ চোখ ছোট করলেন, ঠান্ডা হাসি হেসে বললেন, না থামলে? মরে যেত তো মরে যেত, তাতে আমার কি আসে যায়? নাকি তুমি আমাকে নৈতিকতার পাঠ শিখিয়ে শেখাবে যে ম্যানেজার কিভাবে হতে হয়? একটি চেয়ার ঘষার কর্কশ ধ্বনি হল। রবির বন্ধু প্রকাশ আর সহ্য করতে পারল না। সে বলল, হরিশ স্যার, আপনি বাড়াবাড়ি করছেন। রবি ভাই সত্যি একজন মানুষের জীবন বাঁচিয়েছেন। আমি মহল্লার গ্রুপে খবর দেখেছি। চুপ করো। হরিশ টেবিলের উপর হাত মারলেন। তার চোখ লাল হয়ে গেল। জীবন বাঁচানো বা দেরিতে আসা, যদি মাল আটকে যেত তাহলে ক্ষতিপূরণ কে দিত? শোনো,
যদি আমি তোমাকে যেতে দিই তাহলে কাল থেকে সবাই লোক বাঁচাতে বেরিয়ে যাবে। আমার জন্য কাজ কে করবে? কেউ আর একটি শব্দ বলল না, শুধু পাখার শীষ আর কম্প্রেসার থেকে বের হওয়া ঠান্ডা বাতাসের আওয়াজ ছিল, যা পরিবেশকে আরও ঘন করে তুলল। রবি তার মুষ্টি বন্ধ করলেন, তার আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে গেল। তিনি শান্ত থাকার চেষ্টা করলেন, কিন্তু তার ভেতরে এমন জ্বলছিল যেন কেউ ঘায়ে নুন দিয়েছে। তিনি জানতেন যে প্রতিবাদ করে কোনো লাভ নেই। হরিশের যুক্তি দরকার ছিল না, তার শুধু ক্ষমতা দরকার ছিল। আপনি ঠিক বলছেন। রবি ধীরে ধীরে মাথা নাড়লেন। এখানে যে শক্তিশালী সেই সঠিক। এই কথাটা হরিশকে এক মুহূর্তের জন্য চমকে দিল। তারপর সে অবজ্ঞা ভরে হেসে উঠল। দারুণ! এ কথা বলার সাহস আছে তোমার? আচ্ছা, আমি তোমাকে পুরোপুরি ছুটি দিয়ে দিচ্ছি যাতে তোমাকে এই সব সহ্য না করতে হয়। তিনি ভাইস প্রেসিডেন্ট লোঢার দিকে ফিরলেন। স্যার, দয়া করে আমার জন্য তাৎক্ষণিক পদত্যাগের আবেদনে স্বাক্ষর করুন, কারণ তৃতীয়বার শৃঙ্খলার লঙ্ঘন। আজ দুপুরে মানব সম্পদ বিভাগে পাঠিয়ে দিন। লোঢা তার ভূ উপরে তুললেন, ফ্যাকাশে হাসি নিয়ে বললেন, করে দাও, আমি মঞ্জুর করছি। হরিশ মাথা নাড়লেন, তার কণ্ঠে অহংকার ছিল। রবি, আমি তোমাকে তোমার জিনিসপত্র প্যাক করার জন্য 10 মিনিট সময় দিচ্ছি। আমাকে গার্ডকে ডাকতে বাধ্য করো না। কোল্ড স্টোরেজে নীরবতা ছিল। প্রকাশ বাইরে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু রবি তাকে থামতে ইঙ্গিত করলেন। তিনি চাননি যে তার বন্ধুও সমস্যায় পড়ুক। তিনি গুদামের কোণে তার ব্যক্তিগত লকারের দিকে ফিরলেন। তার একমাত্র কোল্ড স্টোরেজের বন্ধু, ঘষা লাগা সেফটি জ্যাকেট, ছেঁড়া গ্লাভস। রবি সেগুলোকে বড় যত্ন করে ভাঁজ করলেন এবং তার ব্যাগের মধ্যে রাখলেন। যখন তিনি ফিরে এলেন, হরিশ তখনও রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন, একজন বিজয়ীর মতো তাকে দেখছিলেন। রবি তার সামনে থামলেন, তার কণ্ঠস্বর স্থির ছিল। আপনি ভাবছেন আপনি জিতেছেন, কিন্তু আপনি নিজের সাথেই ভুল করছেন। জীবনে কিছু জিনিস আছে যা একবার হারালে আর কখনো কিনে আনা যায় না, যেমন মানসিকতা। হরিশ তার ভ্রু কচকালেন, ঠান্ডা হাসি হেসে বললেন, মানসিকতা? আমি মাছ বেচি, দর্শন নয়। যাও, আমার মন বদলে যাওয়ার আগে এখান থেকে যাও। রবি আর কিছু বললেন না। তিনি মাথা নিচু করলেন এবং তখনও জমে থাকা কর্মচারীদের সারি ভেদ করে ধীরে ধীরে হেঁটে গেলেন। তার প্রতিটি পদক্ষেপের শব্দ ঠান্ডা সিমেন্টের মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল, যার সাথে গুদামের ছাদ থেকে টপকে পড়া জলের ফোঁটার শব্দ মিশে যাচ্ছিল। তিনি যখন পেরিয়ে যাচ্ছিলেন, প্রকাশ আলতো করে তার কাঁধ ছুঁয়ে ফিসফিস করে বলল, রবি, আমাকে ক্ষমা করো। তিনি মাথা নাড়লেন, কোনো ব্যাপার না, আমার একটি ছোট মেয়ে আছে, আমাকে শুধু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। গুদামের দরজা খুলল। গুদামের কাছে বুদোমায় কাজ চলছিল। ঠান্ডা বাতাস ভেতরে এলো, সাথে নিয়ে এলো জমে যাওয়া মাছ আর নোনা লবণের গন্ধ। তিনি বাইরে এলেন। দূরের আকাশ তখনও বিষণ্ণ ছিল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যেন সে থামতে চায় না। রবি তার মোটরসাইকেলে বসলেন আর স্টার্ট দিলেন। পুরনো সাইলেন্সারের চাপা আওয়াজ বাতাসের শব্দের সাথে মিশে গেল। রিয়ার ভিউ মিররে ব্লু ওশান কোল্ড স্টোরেজ আবছা দেখাচ্ছিল। তার সাদা আলো একটি ভাবলেশীন চোখের মতো লাগছিল। তার মনে হলো তার ভেতরে কিছু ভেঙে গেছে, আত্মসম্মান নয়, বরং ন্যায়ের প্রতি বিশ্বাস। কিন্তু যেই না তিনি গেট থেকে বেরোতে যাচ্ছিলেন, গার্ডের ভারী কণ্ঠ তাকে ডাকল, রবি, তুমি ঠিক করেছ, ভগবান দেখছেন। রবি পেছন তাকালেন, মৃদু হাসলেন। সেই হাসিতে আনন্দ ছিল না, শুধু শান্তি ছিল। তিনি তার হেলমেট পরলেন, মাস্ক টেনে নিলেন আর মোড় নিলেন। মোটরসাইকেল বৃষ্টির মধ্যে টলতে টলতে চলল, পেছনে ভেজা টায়ারের চিহ্ন আর অবনত চোখ রেখে গেল। কেউ জানত না যে মাত্র কয়েকদিনের মধ্যেই যে মহিলাকে তিনি বাঁচিয়েছিলেন, যিনি কাল রিকভারি রুমে শুয়েছিলেন, তিনি এই কোল্ড স্টোরেজে তার জন্য ন্যায় বিচার চাইতে ফিরে আসবেন। চতুর্থ পর্ব, মেয়ের নীরব জিজ্ঞাসা। সেই রাতে মুম্বাইয়ে আবার বৃষ্টি হল। এত একটানা যেন পুরো আকাশ সেই কথাটিই বলতে চাইছিল যা রবি বলতে পারেননি। তার ভাড়ার বাড়ির দিকে যাওয়া ছোট গলিতে হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছিল। তিনি ইঞ্জিন বন্ধ করে দিলেন। তার পুরনো মোটরসাইকেলটি গভীর জল থেকে ঠেলতে ঠেলতে নিয়ে গেলেন। প্রতিটি পদক্ষেপ এত ভারী ছিল যেন তিনি সারা দিনের হতাশা নিজের পিছনে টেনে নিয়ে যাচ্ছিলেন। বাবা মেয়ের ঘরটি গলির শেষে গ্রাউন্ড ফ্লোরে ছিল। 12 বর্গমিটারের একটি ঘর, যার দেয়াল আর্দ্রতাযুক্ত দাগে ভরা ছিল। টিনের ছাদ বৃষ্টির তালে টিকটিক করছিল। ভেতরে টিউবলাইট মিটমিট করছিল। টেবিলে অনয়া একটি অসম্পূর্ণ আঁকায় রং করতে মগ্ন ছিল। তার ছোট হাতে লাল মোমের রং লেগেছিল। দরজা খোলার শব্দ শুনে সে মাথা তুলল।
তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। বাবা এসে গেছো? আজ আমি একটা পুরো মাছের রং করেছি। রবি হাসার চেষ্টা করলেন। তার ভেজা রেইনকোট খুলে একটি ভাঙা হুঁটে ঝুলিয়ে দিলেন। জলের ফোঁটা মেঝেতে টপ টপ করে পড়ছিল। তিনি কাছে এলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন। খুব সুন্দর আমার মেয়ে, খুব প্রতিভাবান। তার কণ্ঠস্বর কিছুটা কাঁপছিল। অনয়া তার বাবাকে মনোযোগ দিয়ে দেখল এবং তারপর মাথা নিচু করে জিজ্ঞেস করল, তোমার চোখ লাল কেন? কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? রবি চমকে উঠলেন এবং তোয়ালে খোঁজার ভান করে ঘুরলেন। না রে বাবা, চোখে না রে বাবা, তার গাড়ির ধোঁয়া। না রে বাবা, তার ভারতের সামান। শুধু বৃষ্টির কারণে চোখে জ্বালা করছে। বাচ্চাটি আর কিছু বলল না, শুধু তাকে তার ছোট গোলাপি তোয়ালেটি দিল, যাতে এখনও গতকালের রোদের উষ্ণতা ছিল। তিনি কাঠের চেয়ারে বসলেন, চুল মুছলেন। তার নজর ঘরের ভাড়া রাখার জন্য ব্যবহৃত প্লাস্টিকের স্টিক জারে পড়ল। সেটি অর্ধেকও ভরা ছিল না। কোণে চালের ব্যাগ প্রায় খালি ছিল। শুধু কয়েকটি ম্যাগি প্যাকেট অবশিষ্ট ছিল। তিনি নীরবে একটি দীর্ঘশ্বাস নিলেন। বাবা? বাচ্চাটির কণ্ঠস্বর ছোট এবং দ্বিধাগ্রস্ত ছিল। তুমি কি কাল কাজে যাবে? এই প্রশ্নটি একটি সূঁচের মতো তার বুকে বিঁধল। তিনি কয়েক সেকেন্ড চুপ থাকলেন এবং তারপর সবচেয়ে সাধারণ কণ্ঠে উত্তর দিলেন, বাবা কয়েকদিনের ছুটিতে আছে বাবা। বাবা ক্লান্ত। কাল বাবা বাড়িতে থাকবে এবং তোমাকে স্কুল দিয়ে আসবে। সত্যি? বাহ, অনেকদিন হয়ে গেল বাবা আমাকে স্কুল গেট পর্যন্ত ছাড়তে যায়নি। সে নিষ্পাপভাবে হাসল এবং আবার তার আঁকায় ঝুঁকে পড়ল। রবি তার মেয়েকে দেখলেন। সেই নিষ্পাপ হাসি তার হৃদয় বিদীর্ণ করল। তিনি ভাবলেন, কিভাবে একটি শিশুকে বোঝানো যায় যে কেউ কেবল সঠিক কাজটি করার জন্য তার চাকরি হারাতে পারে। তিনি চাননি যে তার মেয়ে এই বিশ্বাস নিয়ে বড় হোক যে এই পৃথিবীতে খারাপ মানুষদের জন্য জীবনযাপন করা ভালো মানুষদের চেয়ে সহজ। বৃষ্টি তখনও হচ্ছিল। দরজার ফাটল দিয়ে বাতাসের শিশের আওয়াজ আসছিল, যা দূর থেকে ব্যাঙের আওয়াজের সাথে মিশে যাচ্ছিল। রবি উঠে মিনি গ্যাস স্টোভ জ্বালালেন। একটি ছোট পাত্রে জল ফোটালেন। তিনি ম্যাগি প্যাকেট ছিঁড়লেন, একটি ডিম আর কিছু শুকনো পেঁয়াজের টুকরো দিলেন। বাবা, আমরা সবসময় ম্যাগি কেন খাই? কারণ বাবার ম্যাগি পছন্দ। কিন্তু আমার ভাত বেশি পছন্দ। ঠিক আছে, কাল বাবা ভাত বানাবে। কথাটি হালকা ছিল, কিন্তু তিনি জানতেন যে কাল রান্না করার জন্য চাল থাকবে না। খাওয়ার পর বাচ্চাটি তার বাবার হাত ধরে বারান্দায় বৃষ্টি শুনতে নিয়ে গেল। ছোট বারান্দাটি ভিজে গিয়েছিল। শুধু দুজনের বসার জায়গা ছিল। অনয়া তার বাবার কাঁধে মাথা রাখল এবং ধীরে ধীরে বলল, শিক্ষিকা বলেছিলেন যে মাছের বাজারে একটা ঘণ্টা আছে। যখনই সকালে নৌকা ফিরে আসে তখন ঘণ্টা বাজে। যে কেউ ঘণ্টার আওয়াজ শোনে সে ভাগ্যবান হয়। বাবা, আমরা কি ঘণ্টা শুনতে যেতে পারি? রবি হাসলেন। হ্যাঁ, অবশ্যই। উইকেন্ডে বাবা তোমাকে সেখানে নিয়ে যাবে। আমরা ঘণ্টা শুনব এবং তারপর মাছের ঝোল খাব। মনে আছে সেই দিনের মাসির দোকানটা? হ্যাঁ, মনে আছে। বাবা বলেছিলেন যে যে কেউ পরপর 3 বার ঘণ্টা শোনে তাহলে সারা বছর শান্তি পায়, তাই না? হ্যাঁ, তাহলে কাল আমরা শান্তির জন্য প্রার্থনা করব বাবা। তিনি শুধু মাথা নাড়লেন। টিউবলাইট থেকে আসা আলোতে বাচ্চাটির মুখ ঝলমল করছিল। এত নিষ্পাপ যে বুক ফেটে যাচ্ছিল। যখন সে ঘুমিয়ে পড়ল, রবি টেবিলে ফিরে বসলেন। তার ছোট নোটবুকটি খুললেন, তার কাজের ডায়েরি, যার কোণে এখনও গতকালের বৃষ্টির দাগ ছিল। শেষ পাতায় তিনি একটি লাইন লিখলেন, 23 অক্টোবর। চাকরি চলে গেল, কারণ কাউকে জীবন বাঁচানো, কিন্তু অন্তত আমি আমার মানুষত্ব হারাইনি। তিনি নোটবুক বন্ধ করলেন, ছোট প্রদীপটি নিভিয়ে দিলেন। বাইরে বৃষ্টি তখনও হচ্ছিল। টিনের ছাদে একটি নিয়মিত তাল বাজছিল, যেন সময়ের গণনা হচ্ছে। একটি ভবঘুরে দেয়াল চলে গেল। উঠোনে ভেজা থাবার চিহ্ন রেখে গেল। দেরি রাতে টেবিলে রাখা ফোনটি একটি অপরিচিত নম্বর থেকে বাজল। রবি দ্বিধা নিয়ে ফোন তুললেন। হ্যালো, আমি রবি কুমার বলছি। একটি মহিলার কণ্ঠস্বর ছিল, ধীর, গভীর এবং স্পষ্ট। রবিজি, আমি মীরা শর্মার সেক্রেটারি। তিনি আমাকে ধন্যবাদ জানাতে এবং আগামীকাল দুপুরে আপনার সাথে দেখা করতে বলেছেন। রবি কয়েক সেকেন্ড হতবাক হয়ে গেলেন।
মাফ করবেন, আপনি কার নাম নিলেন? মীরাজি, সেই গর্ভবতী মহিলা যাকে আপনি গতকাল মহিলা হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। এখন তিনি ঠিক আছেন। তিনি আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চান। আগামীকাল দুপুর 2টায় ব্লু ওশান লজিস্টিক্সের হেড অফিসে। রবি হতবাক হয়ে গেলেন। ব্লু ওশান কোম্পানি? জি। আপনি কি আসতে পারবেন? জি, আমি আসব। কল শেষ হয়ে গেল। তিনি চুপচাপ বসে রইলেন। ফোনটি তখনও তার হাতে ছিল। বাতাস দরজার ফাটল দিয়ে গেল, বাইরে করিডোরে আলো জ্বলছিল। হঠাৎ তার মনে একটি অদ্ভুত অনুভূতি এলো, অর্ধেক কৌতূহল, অর্ধেক আশঙ্কা। যেন কোনো দরজা সামান্য খুলেছে, কিন্তু তার পিছনের আলো এত তীব্র যে সরাসরি দেখা যাচ্ছে না। তিনি তার মেয়ের দিকে ঘুরলেন। অনয়া শান্তিতে ঘুমাচ্ছিল। তার মুখ এমনভাবে নড়ছিল যেন সে কোনো স্বপ্ন দেখছে। রবি তার কম্বল কিক করলেন, ধীরে ধীরে ফিসফিস করে বললেন, শান্তিতে ঘুমাও অনয়া, হয়তো শান্তির ঘণ্টা সত্যি বাজতে চলেছে। পঞ্চম পর্ব। সিইও এর অফিসে ন্যায় বিচার। পরের সকালে বৃষ্টি থেমে গিয়েছিল। বৃষ্টির পরের পরিবেশ যেন ধুয়ে গেছে। টিনের ছাদে আটকে থাকা জলের ফোঁটা আবছা রোদকে একটি নিঃশ্বাসের মতো প্রতিফলিত করছিল। রবি তখন জেগে উঠলেন যখন গলি থেকে কোথা থেকে লাউডস্পিকারের আওয়াজ আসতে লাগল, নাগরিকরা দয়া করে মনোযোগ দিন, ভারী বৃষ্টির কারণে মুনবান থই রোড এখনও কিছুটা ডুবে আছে। তিনি তার ভাড়া করা ঘরের চারপাশে তাকালেন। সবকিছু গতকালের মতোই ছিল, কিন্তু কিছু একটা আলাদা ছিল। হয়তো এই কারণেই যে সেক্রেটারির কথা এখনও তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। মীরাজি, আপনাকে ধন্যবাদ জানাতে দেখা করতে চান। অনন্যা তখনও ঘুমোচ্ছিল, তার চুল ঘামে ভেজা ছিল। তার দুটি হাত একটি পুরনো টেডি বিয়ারের চারপাশে জড়ানো ছিল। রবি উঠলেন, একটি ইনস্ট্যান্ট কফি বানালেন। সস্তা কফির গন্ধে তাকে জাগিয়ে তুলল। কিন্তু আজ সকালে কফি সাধারণের চেয়ে বেশি তিক্ত লাগছিল। তিনি শুধু ধোঁয়াকে ধীরে ধীরে উঠতে দেখলেন। তার মনে মিশ্র অনুভূতি ছিল, কৌতূহল এবং সতর্কতা দুটোই। তিনি কখনো বিশ্বাস করেননি যে উপকারের প্রতিদান দেওয়া তার জীবনে সত্যি হতে পারে। 10 বছরের চাকরিতে তিনি অনেক লোককে মুখ দিয়ে ধন্যবাদ বলতে এবং তারপর অদৃশ্য হতে দেখেছেন, কিন্তু গতকাল রাতে সেক্রেটারির কণ্ঠস্বর এমন ছিল না। তাতে কিছু একটা আনুষ্ঠানিকতা ছিল। দুপুর নাগাদ রবি তার সবচেয়ে পরিষ্কার কাপড় পরলেন, একটি সাদা শার্ট যার কলার ঘষে গিয়েছিল, ধূসর প্যান্ট যা তিনি তার ভাড়াওয়ালার কাছ থেকে ধার করা মিনি ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করেছিলেন। তিনি আয়নায় দেখলেন, নিজের কলার ঠিক করলেন এবং একটি দীর্ঘশ্বাস নিলেন। একজন মানুষের শুধু পরিষ্কার পরিচ্ছন্ন দেখাই যথেষ্ট, তিনি নিজেকে বললেন। যাওয়ার আগে তিনি ঝুঁকে এবং অনন্যার কপালে চুমু খেলেন। তুমি মা আন্টির সাথে দুপুরের খাবার খেয়ে নিও। বাবা একজন ব্যক্তির সাথে দেখা করে তাড়াতাড়ি ফিরে আসবেন। বাচ্চাটি চোখ রগড়াল। কে সেই ব্যক্তি? বাবা একজন ভালো মানুষ। বাবা, আপনি হাসছেন, তিনি নিশ্চয়ই খুব ভালো মানুষ হবেন। সেই নিষ্পাপ কথাটি তার মনকে হালকা করে দিল। 2টো বাজার কয়েক মিনিট আগে রবি ব্লু ওশান লজিস্টিক্সের হেড অফিসে পৌঁছলেন, যেটা উপকূলীয় বন্দরের একটি নতুন তৈরি বিল্ডিং। তিনি ওপরে তাকালেন। 15 তলার কাঁচের বিল্ডিং নীল আকাশকে প্রতিফলিত করছিল, ঝলমলি এবং ঠান্ডা। এমন এক জমকালো জায়গা যা মানুষকে মাছের নোনা গন্ধ, শ্রমিকদের ঘামের চটচটে ভাব ভুলিয়ে দেয়। স্বয়ংক্রিয় দরজা খুলল, এয়ার কন্ডিশনার ঠান্ডা বাতাস ছুড়ে দিল। নীল ইউনিফর্ম পরা রিসেপশনিস্ট মাথা নিচু করলেন। স্যার, আপনি কার সাথে দেখা করতে চান? আমাকে মীরা শর্মাজির সাথে দেখা করার জন্য ডাকা হয়েছে। রিসেপশনিস্ট এক মুহূর্তের জন্য চমকে গেলেন এবং তারপর সাথে সাথে হাসলেন। তার কণ্ঠে সম্মান ছিল। জি, মীরা ম্যাম 15তম তলায় আপনার অপেক্ষা করছেন। দয়া করে ডান দিকের লিফট ব্যবহার করুন। তিনি যেভাবে কথা বললেন তাতে রবি কিছুটা থেমে গেলেন। মীরাজিকে এখানটার কর্মীরাও এত সম্মান দিয়ে ডাকে? তিনি 15তম তলার বোতাম চাপলেন। দরজা বন্ধ হয়ে গেল। লিফটের আলো তার মুখকে প্রতিফলিত করছিল, যা ঘাবড়ানো এবং উদ্বেগের মিশ্রণ ছিল। যখন দরজা খুলল, সাদা শার্ট পরা একজন যুবতী এগিয়ে এলেন। রবিজি, আমি প্রিয়া, মীরা ম্যামের সেক্রেটারি। তিনি আপনার অপেক্ষা করছেন। তারা একটি চকচকে পাথরের মেঝেযুক্ত করিডোর দিয়ে গেলেন। বাতাসে হালকা সুগন্ধ ছিল। প্রত্যেকটা পদক্ষেপের শব্দ তার হৃদস্পন্দনের মতো প্রতিফলিত করছিল। শেষ ঘরের দরজা খুলল। ঘরটি ছিল বড় এবং সমুদ্রের দিকে মুখ করেছিল। মাঝখানে একটি গাঢ় রঙের কাঠের টেবিল ছিল, যার ওপর সাদা ফুলসহ একটি কাঁচের ফুলদানি ছিল।
দুপুরের রোদ বড় কাচের জানালা দিয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছিল। একজন মহিলা দরজার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিলেন, লম্বা, তার চুল খুব যত্নে বাঁধা। যখন তিনি ঘুরলেন, রবি পুরোপুরি থেমে গেলেন। তিনিই মিরাজি ছিলেন, সেই একই মহিলা যাকে তিনি সেদিন বৃষ্টির থেকে তুলে এনেছিলেন, কিন্তু আজ তাকে সম্পূর্ণ আলাদা লাগছিল। ধূসর স্যুটে তার মুখ উজ্জ্বল ছিল, তার চোখ এখনও নরম ছিল, কিন্তু তাতে একটি অবর্ণনীয় মর্যাদা ছিল। রবিজি, তিনি হেসে কাছে এলেন। আমি জানি না কিভাবে পর্যাপ্তভাবে ধন্যবাদ জানাই। আমার এবং আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বলেন, আমার এবং আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। তার কণ্ঠস্বর কিছুটা কাঁপছিল। রবি শুধু হাত নাড়াতে পারলেন। আপনি এমন বলবেন না, আমি শুধু সেটাই করেছি যেটা যে কেউ করত। না, প্রত্যেকে থামে না। আমি দেখেছিলাম সবাই পাশ কাটিয়ে যাচ্ছিল। তিনি তাকে কিছুক্ষণ দেখলেন এবং তারপর বললেন, আমি চাই আপনি বসুন, আমার কিছু কথা বলার আছে। রবি সামনের চেয়ারে বসলেন। তখনও ঘাবড়ানো ছিলেন। টেবিলে গরম চায়ের ট্রে ছিল। তিনি তাকে একটি কাপ দিলেন। ধোয়া ধীরে ধীরে উঠছিল। আমার পুরো নাম মীরা শর্মা এবং আমি বর্তমানে ব্লু ওশান লজিস্টিক্সের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও। এই বাক্যটি রবিকে স্তব্ধ করে দিল। তার হাত কিছুটা কাঁপল। তিনি দ্রুত চায়ের কাপ টেবিলে রাখলেন। আপনি এখানের পরিচালক? হ্যাঁ, আমি 2 বছর আগে দেশে ফিরে আসি যাতে অপারেশন নেটওয়ার্ক এবং কোল্ড চেন নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু গর্ভাবস্থার কারণে আমি সম্প্রতি গুদামে কম দেখা দিয়েছি। সেদিন আমি আসল গুণগত মান যাচাই করার জন্য একটি আকস্মিক পরিদর্শনে গিয়েই রাস্তায় অজ্ঞান হয়ে যাই। রবি চুপ রইলেন। তার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছিল। সব কিছু একসাথে জুড়ে যাচ্ছিল। সেই বৃষ্টির বিকেল, গাড়ির হর্ন, মহিলার দুর্বল কণ্ঠস্বর, শার্টে রক্ত। এখন সবকিছু পরিষ্কার, কিন্তু একটি পুরোপুরি আলাদা মানে নিয়ে। আপনি জানেন, তার কণ্ঠস্বর মৃদু হয়ে গেল, যখন আমি হাসপাতালে জেগে উঠলাম, ডাক্তার বললেন আর 10 মিনিট দেরি হলে আমি এবং আমার সন্তান বাঁচতাম না। তারা আপনার গাড়িতে আপনার রেইনকোটের একটি টুকরো পেয়েছিলেন। আমি আমার সেক্রেটারিকে বলেছিলাম আপনি দেওয়া ফোন নাম্বার থেকে আপনার নাম খুঁজে বের করতে। তিনি এক মুহূর্ত থামলেন, সোজাসুজি রবির চোখে তাকালেন। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, কিন্তু এটাও জিজ্ঞেস করতে চেয়েছিলাম, আপনি কি এখনও গুদামে কাজ করেন? রবি জোর করে হাসলেন। হয়তো আপনি জানেন, আমাকে গতকাল বরখাস্ত করা হয়েছে 35 মিনিট দেরিতে আসার জন্য। তিনি চমকে গেলেন। তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় এবং তারপর অন্ধকার ছেয়ে গেল। আপনাকে আমাকে বাঁচানোর জন্য দেরি হওয়ায় বরখাস্ত করা হয়েছে? কোনো ব্যাপার নয়, রবি ধীরে ধীরে বললেন। এই পৃথিবীতে কিছু লোক সময়ানুবর্তী তাকে শাস্ত্র মনে পড়ে, কিছু লোক এটাকে একটা বাধা। আমার অভ্যেস আছে। একটি দীর্ঘ নীরবতা। মীরা আর কিছু বললেন না, শুধু তার মুষ্টিবদ্ধ করলেন। তার চোখ কাঁচের জানালা দিয়ে বাইরে দেখছিল। নিচে কন্টেনার ট্রাকগুলি লম্বা সারিতে দাঁড়িয়েছিল, যেন নীরবে আদেশ পালন করি মানুষের এক সারি। রবিজি, তিনি খুঁড়লেন। তার কণ্ঠস্বর এখন আরও দৃঢ় হয়েছে। আমি এই বিষয়টিকে এভাবে যেতে দেব না। আজ দুপুরে আমার ম্যানেজমেন্ট টিমের সাথে একটি অভ্যন্তরীণ বৈঠক আছে। আপনি কি আরও কয়েকদিন শহরে থাকতে পারেন? আমি থাকতে পারি, কিন্তু আমি আপনাকে বিরক্ত করতে চাই না। না, তিনি ধীরে ধীরে হাসলেন। কখনো কখনো ন্যায়ের জন্য একজন সাক্ষীর প্রয়োজন হয়। তিনি যেভাবে এই কথাটি বললেন তা খুব ধীরে ছিল, কিন্তু তার চোখ জ্বলছিল। 6ষ্ঠ পর্ব, বিশ্বাসের পরীক্ষা। রবি যখন বিল্ডিং থেকে বের হলেন, তখন দুপুরের রোদ রাস্তায় লম্বা হয়ে গিয়েছিল। তিনি পার্কিং থেকে তার মোটরসাইকেল বের করলেন। তার মন ভারী ছিল, কিন্তু তার ভেতরে আরেকটি অনুভূতি জন্ম নিচ্ছিল, আশা। এমন একটি জিনিস যা তিনি অনেক দিন ধরে রাখার সাহস করেননি। দূরে পাখিরা সমুদ্রের দিকে উড়ে যাচ্ছিল। বাতাস পরিচিত নোনা গন্ধ নিয়ে এলো এবং কোথা থেকে যেন একটি তামার ঘণ্টার ক্ষীণ আওয়াজ দুপুরের শান্তিতে প্রতিধ্বনিত হল। সেই সন্ধ্যায় সমুদ্রের বাতাস স্বাভাবিকের চেয়ে বেশি জোরে বইছিল। সাদা মেঘ নীল আকাশে ছড়িয়ে থাকা লবণের দাগের মতো লাগছিল। ব্লু ওশেন লজিস্টিক্সের বিল্ডিংয়ের 15তম তলার জানালা থেকে দূরের বন্দর দেখা যাচ্ছিল। ক্রেনগুলো রোদে প্রহরীর মতো স্থির দাঁড়িয়েছিল। মীরা শর্মা বড় কাঁচের জানালার সামনে দাঁড়িয়েছিলেন। তার হাত তার পেটে ছিল, যেখানে একটি ছোট জীবন ধীরে ধীরে লাথি মারছিল। টেবিলে একটি ফাইল খোলা ছিল, যেখানে লেখা ছিল কোল্ড স্টোরেজ ম্যানেজমেন্ট রিপোর্ট, মুম্বাই বেস। যখন থেকে তিনি রবির বরখাস্ত হওয়ার কথা জানতে পেরেছিলেন, তার মন অস্থির ছিল। শুধুমাত্র ব্যক্তিগত অনুগ্রহের কারণেই নয়, বরং একটি গভীর অনুভূতির কারণে
যে কোম্পানিতে তিনি একসময় বিশ্বাস করতেন তার ভেতরে কিছু পচে যাচ্ছিল। ক্ষমতা এবং মিথ্যার সেই আর্দ্র ঠান্ডা গন্ধ যা তিনি নেতৃত্বের অবস্থান গ্রহণ করার সময় এড়াতে চেয়েছিলেন। দরজায় মৃদু টোকা পড়ল। সেক্রেটারি প্রিয়া ভেতরে এলেন। জি মীরা ম্যাম, রবিজি এসে গেছেন। মীরা ধীরে ধীরে মাথা নাড়লেন। তাকে ভেতরে ডাকো। রবি প্রবেশ করলেন, হাতে হেলমেট। তিনি গতকালের সেই সাদা শার্টটি পরেছিলেন, যা সম্ভবত ধোয়া হয়েছিল, কিন্তু তবুও বিবর্ণ ছিল। তিনি কিছুটা লজ্জিত ছিলেন। তার চোখ সতর্ক ছিল, কিন্তু তার মুখ বরাবরের মতোই শান্ত ছিল। মীরা কাছে এলেন, হাত বাড়িয়ে দিলেন। নমস্কার রবিজি। তিনি দ্বিধা নিয়ে হাত মেলালেন। তার কণ্ঠস্বর ক্ষীণ ছিল। নমস্কার মীরা ম্যাম। আমার ডিরেক্টর বলা উচিত। আপনি আমাকে শুধু মীরা বলতে পারেন। আমি আপনার কাছে একটা জীবনের ঋণী, অন্তত আমার সন্তানের। এখন এই পদবি খুব ভারী লাগে। এই কথাটি রবিকে কিছুটা মাথা নিচু করতে বাধ্য করল। তিনি কি জবাব দেবেন বুঝতে পারলেন না। তিনি তাকে বসার জন্য চেয়ারের দিকে ইশারা করলেন এবং নিজে চা ঢাললেন। বাতাসে পদ্মফুলের চায়ের হালকা সুগন্ধ ছিল, যা সমুদ্রের বাতাস থেকে আসা নোনা গন্ধকে চাপা দিচ্ছিল। আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু একটি জিনিস যা আমি আপনার কাছ থেকে শুনতে চাই, সেই দিনের পরে গুদামে কি হয়েছিল? রবি এক মুহূর্তের জন্য চুপ ছিলেন। তিনি বলতে চাননি। এক, কারণ তার ভয় ছিল যে লোকেরা ভাববে যে তিনি অভিযোগ করছেন, এবং দুই, কারণ সেই আঘাত এখনও তাজা ছিল। কিন্তু তার সত্যবাদী চোখ দেখে তিনি বুঝলেন যে এটা রেকর্ডের জন্য প্রশ্ন ছিল না, বরং একটি আন্তরিক ভাগ করে নেওয়ার আমন্ত্রণ ছিল। আমি প্রায় 40 মিনিট দেরিতে পৌঁছেছিলাম। আমি আমার সহকর্মীকে বললাম এবং বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সুপারভাইজার হরিশ শুনতে চাননি। তিনি আমাকে সবার সামনে তাৎক্ষণিক চাকরি থেকে বরখাস্ত করলেন। আপনি কি কারণ বলেছিলেন? হ্যাঁ, কিন্তু কিছু বলা বৃথা ছিল। মীরা ধীরে ধীরে চায়ের কাপ ধরলেন। গরমে তার ত্বক লাল হয়ে গেল। হরিশের পুরো নাম হরিশ সিং তো? জি, আমার মনে আছে তাকে ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশনস মিস্টার লোঢা সুপারিশ করেছিলেন। তারা দুজনেই আত্মীয়। তার কণ্ঠস্বর আরও ঠান্ডা হয়ে গেল। আমি হরিশের সম্পর্কে কিছু অভিযোগ শুনেছিলাম। সে অভদ্র, কর্মীদের উপর চাপ তৈরি করে, কিন্তু আমার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না। আর মিস্টার লোঢা, আমি তাকে বিশ্বাস করেছিলাম কারণ তিনি আমার বাবার সাথে কোম্পানির শুরুর দিন থেকে যুক্ত। হয়তো আমি ভুল ব্যক্তিকে বিশ্বাস করেছিলাম। রবি তাকে দেখলেন। সেই মহিলার চোখে হতাশার এক ঝলক দেখলেন। এটি একজন বসের রাগ ছিল না যখন কর্মীরা ভুল করে, বরং সেই ব্যক্তির হতাশা যিনি একসময় বিশ্বাস করতেন যে তার তৈরি করা সিস্টেম নেয়, এবং তারপর দেখেন যে তার সৎ আদর্শকে বিশ্বাসঘাতকতা করছে। আমি চাই না আপনি বিরক্ত হন, রবি ধীরে ধীরে বললেন। আমি বুঝি যে সব জায়গায় ভালো এবং খারাপ লোক থাকে। আমার চাকরি থেকে বরখাস্ত হওয়ার অভ্যাস আছে। শুধু আফসোস যে এবার আমি আমার মেয়েকে এটা বলতে পারিনি যে বাবাকে কেন বরখাস্ত করা হয়েছে। তার কণ্ঠস্বর মেয়ে শব্দটি শুনে কেঁপে উঠল। মীরা চুপ রইলেন। কিছুক্ষণ পরে তিনি ধীরে ধীরে বললেন, বাচ্চাটির বয়স কত? 7 বছর। তার নাম অনয়া। খুব সুন্দর নাম। আপনি রেখেছেন? জি, আমি শুধু চাই সে তার নামের মতো শান্তিতে বড় হোক। সেই নীরবতা কয়েক সেকেন্ড স্থায়ী হল। শুধু দরজার ফাট দিয়ে বাতাসের আওয়াজ আসছিল। মীরা সমুদ্রের দিকে তাকালেন এবং তারপর ঘুরলেন। তার চোখ দৃঢ় ছিল। রবিজি, আমি মনে করি না যে এটা শুধুমাত্র একটি চাকরি থেকে বরখাস্ত করার মামলা। মুম্বাই গুদামের পুরো প্রক্রিয়াটি আবার তদন্ত করতে আমার আপনার সাহায্য প্রয়োজন। কিন্তু এখনই আপনি এমন মনে করুন যে আপনি আজ আমার সাথে কখনো দেখা করেননি। রবি অবাক হলেন। আমি তো শুধু একজন শ্রমিক। আমি তদন্ত সম্পর্কে কি জানি? না, আপনি সেই সিস্টেমটা অন্য কারো থেকে ভালো বোঝেন। আমি আপনার ফাইল দেখেছি। আপনি আগে একজন শিল্প ইলেকট্রিশিয়ান ছিলেন। শিফট পরিবর্তনের আগে পুরনো সেন্সর সিস্টেমের পরিচালনার দায়িত্বে ছিলেন। আপনার মতো লোক বিরল। আপনি সেই জিনিসগুলো দেখেন যা অন্যরা দেখতে চায় না। তিনি তার দিকে একটি ফাইল বাড়িয়ে দিলেন, যাতে তাপমাত্রা, বিদ্যুতের ব্যবহার এবং অস্পষ্ট মেইনটেনেন্সের বিলের চার্ট ছিল। একবার দেখুন, কিছু অস্বাভাবিক আছে? রবি কয়েকটি পাতা উল্টে ভ্রু কুঁচকালেন। আগস্টে রিপোর্টে নথিবদ্ধ মালের পরিমাণের তুলনায় বিদ্যুতের সূচক অস্বাভাবিকভাবে কম। আর এখানে বলছে যে প্রধান কম্প্রেসারের বাইরের রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। আমি এই শব্দটি কখনো শুনিনি। নিশ্চয়ই তারা খরচ তৈরি করছে। মীরা মাথা নাড়লেন। তার চোখ ঝলসে উঠল। আমারও তাই মনে হয়। আর যদি এটা সত্যি হয়, তাহলে রক্ষণাবেক্ষণের অর্থে একটি ভুয়া সরবরাহের মাধ্যমে বের করা হয়েছে। সবকিছু হরিশ লোঢার দল দ্বারা নিয়ন্ত্রিত হয়। তিনি উঠলেন। তার কণ্ঠস্বর আরও জোরালো হল। রবিজি, আমি জানি যে এটা সহজ নয়, এবং আমি এটাও প্রকাশ করতে পারি না যে আমি একটি অভ্যন্তরীণ তদন্ত করছি। কিন্তু যদি আপনি সম্মত হন, তাহলে আমি আপনাকে একটি অস্থায়ী টেকনিক্যাল রিভিউ টিমে অন্তর্ভুক্ত করব, আনুষ্ঠানিকভাবে। কিন্তু আপনার সব অপারেশনাল রেকর্ড পরীক্ষা করার অধিকার থাকবে।
আমার আপনার সততার প্রয়োজন। রবি তাকে অনেকক্ষণ দেখলেন। তিনি নিশ্চিত ছিলেন না যে তার সেই জায়গায় ফিরে যাওয়ার সাহস আছে যেখান থেকে তাকে এত অপমান করে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তার কণ্ঠে একটি ওজন ছিল, আদেশ নয় বরং বিশ্বাস। আমি কোনো বড় প্রতিশ্রুতি দিতে পারি না, কিন্তু যদি শুধু কিছু টেকনিক্যাল চার্ট দেখার জন্য কারোর প্রয়োজন হয় তাহলে আমি সাহায্য করতে পারি। আমার প্রতিশ্রুতির প্রয়োজন নেই। তিনি হাসলেন। শুধু ঠিক তেমনই কাজ করুন যেমন আপনি সেই দিন আমাকে বাঁচিয়েছিলেন, একজন সভ্য মানুষের সহজাত সঠিক অনুভূতির সাথে। এই কথাটি রবিকে নির্বাক করে দিল। তিনি শুধু মাথা নিচু করলেন। তিনি উঠলেন এবং চা ঢাললেন। তার কণ্ঠস্বর নরম হয়ে গেল। রবিজি, এই পৃথিবী হয়তো ন্যায় নয়, কিন্তু যতক্ষণ আপনার মতো লোক আছে আমার বিশ্বাস যে আমরা এটাকে ঠিক করতে পারি, একটু একটু করে। বাতাস জোরে পর্দা উড়িয়ে দিল। দুপুরের রোদ ভেতরে এলো, কাঠের টেবিলে ঝলমলে রেখা তৈরি করছিল। রবি সমুদ্রের দিকে তাকালেন, যেখানে সাদা ফেনাসহ ঢেউ ক্লান্তিহীনভাবে আছড়ে পড়ছিল। হঠাৎ তার হালকা বোধ হল, যেন সমুদ্রের বাতাস থেকে কেউ ফিসফিস করে বলছে। কখনো কখনো শুধু একজন ব্যক্তির দাঁড়ানোর সাহস করা থেকেই ন্যায্যের শুরু। সেই রাতে রবি দেরিতে তার ভাড়া করা ঘরে ফিরলেন। রাস্তায় হলুদ স্ট্রিট লাইটগুলো তখনও জমে থাকা বৃষ্টির জলের ওপর ঝলমল করছিল। সমুদ্র থেকে আসা বাতাস তাকে কাঁপিয়ে দিল, কিন্তু আগেরবারের মতো তার বুকে হতাশার ভার ছিল না। এর পরিবর্তে একটি অদ্ভুত অনুভূতি ছিল, একটি নরম বিশ্বাস যে ন্যায়কে জাগানো যায়, যদিও তা একজন ছোট ব্যক্তির দ্বারা। তিনি আলো জ্বাললেন, মীরা দেওয়া ফাইলটি খুললেন। বাইরের রক্ষণাবেক্ষণ শব্দটি এখনও সেখানে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রতারণায় ভরা। তিনি প্রত্যেকটি পাতা উল্টালেন, মনোযোগ সহকারে পড়লেন। অস্বাভাবিক জায়গায় পেন্সিল দিয়ে দাগ লাগালেন। ট্যাক্স কোড ছাড়া বিল, একই হস্তাক্ষরে বেশ কয়েকদিন ধরে পুনরাবৃত্তি হওয়া ইঞ্জিনিয়ারের স্বাক্ষর। রবি চোখ ছোট করলেন। তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। শুধু জড়াছুটি নয়, বরং ভেতরের লোকেরা এটাকে লুকিয়েও রাখছে। পরের দিন সকালে 15তম তলার অফিসে মীরা স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি এলেন। তিনি একটি ধূসর ভেস্টকোট পরেছিলেন, হাতে কফির কাপ, যা তিনি এখনও স্পর্শ করেননি। ল্যাপটপে আর্থিক তথ্যের একটি শীট খোলা ছিল। তার সেক্রেটারি প্রিয়া দ্বিধা করে জিজ্ঞেস করলেন, ম্যাম, অপারেশনাল রেকর্ডস পর্যালোচনা করার আগে কি আমাদের মিস্টার লোঢাকে জানানো উচিত? মীরা কফির কাপটি নামিয়ে রাখলেন। তার কণ্ঠস্বর দৃঢ় হল, না, আমি স্বাধীনভাবে তদন্ত করতে চাই। যত কম লোক জানবে তত ভালো। তিনি জানালার দিকে তাকালেন, যেখানে সকালের রোদ সমুদ্রের ওপর একটি ঠান্ডা রূপালী আস্তরণ ফেলেছিল। তার মনে রবির নিঃশব্দে বলা কথাটি প্রতিধ্বনিত হচ্ছিল, আমার অভ্যাস আছে, বরখাস্ত হওয়ার অভ্যাস আছে। একজন ব্যক্তি যিনি এত পরিশ্রম এবং সততার সাথে কাজ করেন, তাকে শুধুমাত্র কারোর জীবন বাঁচানোর জন্য বরখাস্ত করা হয়েছে। যদি এটা সিস্টেমের ভুল না হয় তাহলে এটা প্রধানের ভুল, আর সেই প্রধান আমি। মীরা একটি গভীর শ্বাস নিলেন। তিনি ব্লু ওশানকে পোকাদের আড্ডা হতে দিতে পারেন না। রবি প্রযুক্তিগত পর্যালোচনায় সহায়তা করার অজুহাতে মুম্বাই গুদামে ফিরিয়ে আনা হল। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। নাইট শিফটের শ্রমিকরা ফিসফিস করতে লাগল, শুনেছিস ডিরেক্টর তাকে ফিরিয়ে এনেছেন? কোন ডিরেক্টর? সেই মীরা ম্যাডাম? হ্যাঁ, সেই যে সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিল। হায় ভগবান, সে বসকে বাঁচিয়েছিল। হরিশ এটি শুনলেন। অবজ্ঞার হাসি হাসলেন। ফালতু খবর, সে যাকে খুশি বাঁচাক। যদি সে এখানে ফিরে আসে আমি তাকে আবার বরখাস্ত করব। এখানে আমি আইন। কিন্তু তার মনে একটি অস্পষ্ট অস্থিরতা ছিল। তিনি জানতেন না যে যখন তিনি তার ক্ষমতার বড়াই করছিলেন, তখন হেড অফিসের সবচেয়ে উঁচু তলায় তার দ্বারা 2 বছর ধরে বোনা মাকড়সার জালটি ধীরে ধীরে আলোর সামনে আসছিল। অপারেশন রুমে মীরা 3 জনের একটি ছোট দলের সাথে বসেছিলেন। রবি, প্রিয়া এবং মিস্টার গুপ্তা, অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগের প্রধান, যিনি অবসর নিয়েছিলেন কিন্তু তাকে পরামর্শদাতা হিসাবে ফিরিয়ে আনা হয়েছিল। মিস্টার গুপ্তা ছিলেন স্বল্পভাষী ব্যক্তি। তার চুল সাদা ছিল কিন্তু চোখ ছিল তীক্ষ্ণ। তিনি তাকে বিশ্বাস করতেন কারণ তিনি তার বাবা ব্লু ওশানের প্রতিষ্ঠাতার সাথে কাজ করেছিলেন। মীরা একটি স্ক্রিনে স্লাইড খুললেন। তার কণ্ঠস্বর ছিল শান্ত। এটি 2 বছরের মুম্বাই কোল্ড স্টোরেজের ব্যয়ের ডেটা। আমি চাই আপনারা সবাই সেন্সর সিস্টেমের রক্ষণাবেক্ষণের সারিটি মনোযোগ দিয়ে দেখুন। রবি ধীরে ধীরে রিপোর্ট উল্টালেন। রক্ষণাবেক্ষণের খরচ এই সময়ের তুলনায় 38% বেড়েছে, তিনি বললেন। কিন্তু বিদ্যুতের ব্যবহার প্রতি মাসে ধারাবাহিকভাবে কমেছে, যার মানে হল মেশিন পূর্ণ ক্ষমতায় কাজ করছিল না। মিস্টার গুপ্তা যোগ করলেন, বা কেউ মিথ্যা রিপোর্ট তৈরি করছে। প্রিয়া
মাউস ক্লিক করে সরবরাহকারীদের লিস্ট দেখালেন। একটি নাম বারবার বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছিল, নমিত এন্টারপ্রাইজ, যার ঠিকানা গুজরাটে নথিভুক্ত ছিল। ফোন নাম্বার কাজ করছিল না। মীরা ভ্রু কোচকালেন। আমি তদন্ত করিয়েছি, ট্যাক্স সিস্টেমে নমিত এন্টারপ্রাইজ নামে কোনো কোম্পানি নিবন্ধিত নেই, এটি একটি ভুয়া কোম্পানি। তিনি মাথা উপরে তুললেন এবং সবাইকে দেখলেন। অর্থ অনুমোদনকারী হরিশ সিং, খরচ অনুমোদনকারী ভাইস প্রেসিডেন্ট লোঢা। ঘরের পরিবেশ ঘন হয়ে উঠল। মিস্টার গুপ্তা ধীরে ধীরে মাথা নাড়লেন, তার কণ্ঠস্বর ছিল শুষ্ক। যদি বৈধ নথি না থাকে তাহলে এটি যোগসাজশ করে তহবিল আত্মসাৎ, সম্ভবত প্রতি ত্রৈমাসিকে লাখ লাখ টাকা সরানো হয়েছে। মীরা চুপ রইলেন। বাইরে ঢেউ তীরে আছড়ে পড়ছিল। একটা গোঙানির মতো আওয়াজ আসছিল, যেন হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। তার সেই বেনামি ইমেলগুলোর কথা মনে পড়ল, যা একসময় অভিযোগ বাক্সে এসেছিল, যাতে ওভারটাইম করতে বাধ্য করা, বেতন কাটা এবং প্রতিবাদীদের উপর চাপ দেওয়ার কথা বলা হয়েছিল। সেই সময় তিনি ভেবেছিলেন যে এটি কেবল একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কিন্তু না, সব কিছু একটি নোংরা জালের মতো যুক্ত ছিল, যা সৎ লোকদের বেঁধে রাখছিল। সেই সন্ধ্যায় মীরা একা মুম্বাই গুদামে গেলেন, কোনো আগাম বিজ্ঞপ্তি ছাড়া, কোনো দল ছাড়া। ভেতরে হরিশ শ্রমিকদের লাইনে দাঁড়াতে নির্দেশ দিচ্ছিলেন। যেই তিনি তাকে দেখলেন, তিনি চমকে গেলেন এবং তারপর দ্রুত একটি মিথ্যা হাসি ছড়িয়ে দিলেন। আরে ডিরেক্টর, আজ তো বড় সম্মানের কথা, আপনি নিজে এখানে এসেছেন। মীরা তাকে দেখলেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু বরফের মতো ঠান্ডা। নমস্কার হরিশজি, আমি শুধু কম্প্রেসারের অবস্থা দেখতে এসেছিলাম। আমি শুনেছি যে আপনি সিস্টেমটি সবচেয়ে ভালো বোঝেন। হরিশ হাসতে হাসতে তার প্যান্টে হাত মুছলেন। জি, আমি পুরো অপারেশনের দায়িত্বে আছি, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক চলছে। মীরা করিডরে হাঁটলেন। তার দৃষ্টি প্রতিটি সরঞ্জাম, সতর্কতা আলো, পরীক্ষণ স্ট্যাম্পের ওপর ঘুরছিল। যখন তিনি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ক্যাবিনেটের কাছে পৌঁছালেন, তখন তিনি থামলেন। বৈদ্যুতিক প্যানেলে দায়িত্বরত ইঞ্জিনিয়ারের নাম রবি কুমার কেটে দেওয়া হয়েছিল এবং তার স্থানে হরিশ সিং লেখা হয়েছিল। তিনি এখনও তা তাজা কালিতে হালকাভাবে স্পর্শ করলেন। ধীরে ধীরে বললেন, আপনি কখন টেকনিশিয়ানের স্বাক্ষর পরিবর্তন করলেন? জি, কারণ রবি ছেড়ে গিয়েছিল, তাই আমি তার জায়গায় স্বাক্ষর করে দিয়েছি। এতে কি আছে? মীরা ঘুরলেন এবং হাসলেন। কিছু না, আমি শুধু সঠিকভাবে জানতে চেয়েছিলাম। ধন্যবাদ হরিশ। তিনি প্রতিক্রিয়া দেখানোর আগেই তিনি ঘুরে দাঁড়ালেন। সেই মুহূর্তে তার চোখে একটি নীরব দীপ্তি ছিল, সেই ব্যক্তির যে জানত যে তিনি সূত্র খুঁজে পেয়েছেন। সেই রাতে মীরা তার সেক্রেটারি প্রিয়াকে একটি অভ্যন্তরীণ ইমেল পাঠালেন, যার বিষয়বস্তু ছিল সংক্ষিপ্ত, মুম্বাই গুদামে প্রতারণার ইঙ্গিতগুলি নিয়ে গোপনীয় রিপোর্ট তৈরি করুন। তিনি স্ক্রিনের দিকে তাকালেন, নিজের হাত পেটে রাখলেন। বাবা, হয়তো মাকে একবার ঝড় আনতে হবে, কিন্তু মাঝে মাঝে শান্তি পাওয়ার জন্য মানুষকে সেই কাজটা করতে হয় যা অন্য কেউ করার সাহস করে না। অন্য কোথাও রবি তার ভাড়া করা ঘরে বসে তখনও ফাইল পড়ছিলেন। টেবিলে টেবিল নেম সেই কাগজের ওপর জ্বলছিল, যেখানে তিনি একটা শক্তিশালী হস্তাক্ষরে আরও কিছু বর্ণ লিখেছিলেন। প্রমাণ, ভুয়া বিল, নকল স্বাক্ষর, বৈদ্যুতিক প্যানেলের নাম কাটা হয়েছে। দরজার বাইরে তীরে আছড়ে পড়া ঢেউয়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, যা সমুদ্রের একটি লম্বা নিঃশ্বাসের মতো লাগছিল। তারা দুজনেই, একজন প্রাক্তন শ্রমিক যাকে বরখাস্ত করা হয়েছিল, একজন গর্ভবতী মহিলা ডিরেক্টর, একই দিকে তাকিয়েছিলেন, সত্যের আলোর দিকে, যদিও সামনের পথ ঝড়ে ভরা ছিল। সপ্তম পর্ব, বোর্ডের সামনে লড়াই। ডিরেক্টর মীরার আকস্মিক পরিদর্শনের 3 দিন পর মুম্বাই গুদামে পরিবেশ অদ্ভুত হয়ে গেল। লোকেরা কম কথা বলে কাজ করছিল, তাদের চোখ বেশি সতর্ক ছিল। অভ্যন্তরীণ পর্যালোচনার গুজব সমুদ্রের বাতাস থেকেও দ্রুত ছড়িয়ে পড়ল। গুদাম সুপারভাইজার হরিশ তার ছোট অফিসের দরজায় দাঁড়িয়েছিল, প্রত্যেককে বিরক্তি নিয়ে দেখছিল। তার হাতে অর্থ বিভাগ থেকে আসা একটি ফ্যাক্স ছিল, যাতে আগস্টের রক্ষণাবেক্ষণের নথিগুলির সত্যতা যাচাইয়ের দাবি জানানো হয়েছিল। তিনি কাগজটি জোরে টেবিলে ছুঁড়ে মারলেন, দাঁত কিড়মিড় করে বললেন, এই মীরা আমার এলাকায় ঢোকার সাহস কি করে পায়? পিছন থেকে আরেকটি কণ্ঠস্বর এলো, চিন্তা করো না, আমাকে সামলাতে দাও, তার মতো লোক বেশি দিন টেকে না। তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট লোঢা, একজন লোক যার চুল চকচকে ছিল, হালকা নীল শার্ট পরা কবজিতে একটি সুইস ঘড়ি জ্বলছিল। তিনি বসলেন, একটি চুরুক বের করলেন। তার কণ্ঠস্বর ছিল স্থির।
পরিস্থিতি কি? সে ফিরে এসেছে স্যার, রবি। মীরা তাকে প্রযুক্তিগত পর্যালোচনা টিমে রেখেছে। সেই যাকে তুমি বরখাস্ত করেছিলে। হ্যাঁ, আর শুনেছি মীরা আর সে খুব ঘনিষ্ঠ, হয়তো সেই চুগলখুড়ি করেছে। লোঢা অবজ্ঞার হাসি হাসলেন। সে শুধু একজন মেকানিক, সে কি জানতে পারে? কিন্তু আমাদের তাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আমি নিজে তার সাথে দেখা করব। সেই সন্ধ্যায় যখন রবি তাপমাত্রা সেন্সর সিস্টেমের পরীক্ষা শেষ করলেন, তখন তাকে ব্যবস্থাপনা কক্ষে ডাকা হলো। যখন তিনি দেখলেন যে অপেক্ষায়রত ব্যক্তিটি ভাইস প্রেসিডেন্ট লোঢা, তখন তিনি কিছুটা থামলেন। লোঢা বন্ধুত্বপূর্ণভাবে হাসলেন। আরে রবিজি, তাই না? আমি আপনার সম্পর্কে শুনেছি। আমাদের ডিরেক্টরের রক্ষক। রবি কিছুটা ঘাবড়ে গেলেন, ধীরে ধীরে উত্তর দিলেন, জি, আমি শুধু একজন অভাবীকে সাহায্য করেছি, এতে বড় কিছু নেই। লোঢা টেবিলে হাত রাখলেন, তার দৃষ্টি ছুরির মতো তীক্ষ্ণ ছিল। খুব বিনয়ী আপনি। আমি শুনেছি আপনি প্রযুক্তিগত ফাইলগুলি পর্যালোচনা করছেন। অসাধারণ। একজন শ্রমিককে এত বড় কাজ দেওয়া হয়েছে, এমন খুবই কম হয়। তার কণ্ঠস্বর প্রশংসার মতো লাগল, কিন্তু তার নিচে ছিল তীক্ষ্ণ ব্যঙ্গের একটি পাতলা স্তর। রবি জবাব দিলেন না, শুধু ধীরে ধীরে মাথা নাড়লেন। লোঢা একটি বাদামি খাম বের করলেন, সেটিকে তার দিকে ঠেলে দিলেন। এটি একটি ছোট ধন্যবাদ। ধরে নিন বাড়িতে বাচ্চার জন্য কিছু কেনার সাহায্য। আমি শুনেছি আপনি কঠিন পরিস্থিতিতে আছেন। রবি খামটির দিকে তাকালেন, নড়লেন না। আমি এটি নিতে পারি না। কেন? প্রত্যেকেরই কখনো না কখনো অর্থের প্রয়োজন হয়। আমিও একসময় গরিব ছিলাম, বুঝি। শুধু আপনাকে এই কিছু রক্ষণাবেক্ষণের কাগজে এইটা নিশ্চিত করতে হবে যে রক্ষণাবেক্ষণ সঠিক প্রক্রিয়া অনুসারে করা হয়েছিল, এটুকুই। রবি মাথা তুললেন, তার চোখ গভীর হয়ে গেল। আপনি চান যে আমি মিথ্যা স্বাক্ষর করি? এত ভারী শব্দ ব্যবহার করো না। লোঢা ফ্যাকাশে হাসলেন। শুধু কাগজগুলিকে আনুষ্ঠানিক করা। আমরা সবাই একই কোম্পানির লোক, একে অপরের সম্মান বাঁচাতে সাহায্য করা উচিত। ঘরের পরিবেশ ঘন হয়ে উঠল। এয়ার কন্ডিশনারের শব্দ নীরবতাকে আরও ভারী করে তুলল। রবি দুহাত মুষ্টিবদ্ধ করলেন, তার কণ্ঠস্বর চাপা ছিল। যেদিন আমি রাস্তায় সেই মহিলাকে বাঁচিয়েছিলাম, সেদিনও অনেক গাড়ি চলে গিয়েছিল। সবাই বলেছিল যে তারা ব্যস্ত, সবাই সমস্যাকে ভয় পেত। কিন্তু যদি সবাই সহজ পথ বেছে নেয়, তাহলে সঠিক আর ভুলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তিনি খামটি ফেরত দিলেন, দাঁড়ালেন। মাফ করবেন, আমি সাহায্য করতে পারব না। লোঢা তার চোখ ছোট করলেন, তার কণ্ঠস্বর ক্ষীণ ছিল। তুমি ভাবছ ডিরেক্টর মীরা তোমাকে সবসময় রক্ষা করবে? তাকে তার চেয়ার বাঁচাতে হবে। তোমার হারানোর কি আছে? রবি দরজায় থামলেন। আমার শুধু আমার মেয়েটি আছে, এবং আমি চাই সে এটা জেনে বড় হোক যে তার বাবা একটা বেলার খাবারের জন্য নিজের আত্মা বিক্রি করেননি। তারপর তিনি বাইরে চলে গেলেন। লোঢা বসে রইলেন, তার মুখ ভাবলেশ ছিল। একটি বাঁকা হাসি ফুটে উঠল। চালাক কিন্তু বোকা। দেখি তুমি কতক্ষণ টেকো। অষ্টম পর্ব, ফাঁদ এবং স্থগিতাদেশ। সেই রাতে রবি ভারী মন নিয়ে তার ভাড়া করা ঘরে ফিরলেন। তার মেয়ে ছোট্ট অনসা ঘুমিয়েছিল, একটি ছেঁড়া টেডি বিয়ারকে শক্ত করে ধরেছিল। তিনি তার পাশে বসে তাকে দেখতে থাকলেন। একই সাথে শান্তি এবং দম বন্ধ হওয়ার অনুভূতি। স্ট্রিট লাইটের আলো জানালা দিয়ে ভেতরে আসছিল, বাচ্চাটির নিষ্পাপ মুখের ওপর পড়ছিল। তার লোঢার কথা মনে পড়ল। তাকে তার চেয়ার বাঁচাতে হবে। তার ভেতরের একটি অংশ মীরার জন্য উদ্বিগ্ন হতে শুরু করল। তিনি গর্ভবতী এবং তবুও ক্ষমতা এবং অর্থের অধিকারী মানুষের একটি পুরো দলের সাথে লড়ছেন। তিনি কি তাকে বিপদে ফেলছেন? তিনি নিজেকে জিজ্ঞাসা করলেন। কিন্তু তারপর তিনি তার মেয়েকে দেখলেন। তার ছোট হাতটি স্পর্শ করলেন এবং জানলেন যে তিনি পিছু হটতে পারবেন না। যদি তিনি চুপ থাকেন, তবে কাল যখন তার মেয়ে বড় হবে, তখন সে পৃথিবীকে কিভাবে দেখবে? তিনি তার ফোন খুললেন এবং মীরাকে বার্তা পাঠালেন। আমাকে এইমাত্র মিস্টার লোঢা ডেকেছিলেন। তারা চেয়েছিলেন যে আমি মিথ্যা স্বাক্ষর করি। আমি মনা করে দিয়েছি। বার্তা পাঠানো হলো। 1 মিনিট পর মীরার উত্তর এলো। ধন্যবাদ। আমি আন্দাজ করেছিলাম যে তারা এমন করবে। শান্ত থাকুন, আমি পরবর্তী পদক্ষেপ প্রস্তুত করে ফেলেছি। সেই ছোট উত্তরটি রবিকে উষ্ণতা দিল। তিনি ওপরে তাকালেন। জানালার বাইরে দূরে বন্দরের আলো ছিল, যেখানে শত শত মানুষ এখনও অন্ধকারে কাজ করছিল।
এই বিশ্বাসের সঙ্গে যে কাল আজ থেকে বেশি ন্যায্য হবে। পরের দিন সকালে যখন রবি গুদামে প্রবেশ করলেন তখন পরিবেশ আলাদা ছিল। লোকেরা তাকে কৌতূহল এবং ভয়ের দৃষ্টিতে দেখছিল। কিছু লোক এড়িয়ে গেল, আবার অন্যরা সম্মানে ধীরে ধীরে মাথা নাড়ল। তার সবচেয়ে ভালো বন্ধু প্রকাশ কাছে এলো এবং আস্তে করে বলল, শুনেছি তুমি কাগজে সই করতে মানা করে দিয়েছ। আমি তোমার জন্য গর্বিত, কিন্তু সাবধান থেকো, হরিশ খুব রাগে আছে। রবি শুধু হাসলেন, তার চোখ শান্ত ছিল। যদি আমি ভয় পেতাম তবে আমি ফিরে আসতামই না। সেই দিন দুপুরে যখন তিনি বৈদ্যুতিক প্যানেল পরীক্ষা করছিলেন, হরিশ এলেন, হাতে ক্লিপবোর্ড। তার কণ্ঠস্বর ছুরির মতো তীক্ষ্ণ ছিল। শুনেছি তুমি খুব চালাক হয়ে গেছ, বসকেও মানা করো, কিন্তু তুমি ভুলে গেছ যে এখানে বেতন আর পদোন্নতির সিদ্ধান্ত কে নেয়? আমি শুধু আমার কাজ সঠিকভাবে করছি, আর আমি যতটা বেতন পাই তা নেব, যতক্ষণ না আমাকে সত্য বিক্রি করতে হয়। হরিশ ফ্যাকাশে হাসলেন, নিজের কণ্ঠস্বর মৃদু করলেন, সত্য হলো সেই জিনিস যা তোমার মেয়ের পেট ভরাতে পারে না। রবি জবাব দিলেন না, শুধু সোজা তাকালেন। সেই দৃষ্টি হরিশকে কিছুটা অস্বস্তিতে ফেলল, কিন্তু তিনি দ্রুত ঘুরে গেলেন, একটি রহস্যময় কথা পিছনে রেখে গেলেন। শুধু অপেক্ষা করো হিরো। সেই রাতে আবার বৃষ্টি হল। মুম্বাইয়ের আবহাওয়া এই মরশুমে এমনই, দিনের বেলায় তীব্র রোদ, রাতে মুষলধারে বৃষ্টি। রবি তার নোটবুক খুললেন, একটি নতুন শাড়ি লিখলেন। 29 অক্টোবর। তারা আমাকে পরীক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু মানুষের হৃদয়েরও একটি সীমা থাকে, এবং আমি ভালোর সীমারেখাটি বেছে নিয়েছি। অন্যদিকে মীরা মিস্টার গুপ্তার কাছ থেকে একটি রিপোর্ট পেলেন, যাতে তহবিল সরানো এবং নথিতে জালিয়াতির ইঙ্গিতগুলি নিশ্চিত করা হয়েছিল, এবং এটি গোষ্ঠীর নিয়ন্ত্রণ বোর্ডের পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি সেই শাড়িটি অনেকক্ষণ দেখলেন। অফিসের আলোকার ক্লান্ত কিন্তু দৃঢ় মুখকে প্রতিফলিত করছিল। রবি প্রথম পরীক্ষা পাশ করেছে, এখন আমার পালা। তিনি ফিসফিস করে বললেন। রবির মিথ্যা স্বাক্ষর করতে অস্বীকার করার খবর সমুদ্রের বাতাস থেকেও দ্রুত ছড়িয়ে পড়ল। পুরো মুম্বাই গুদামে সকাল ভোরে ফিসফিস চলতে লাগল। কিছু লোক তার প্রশংসা করল, কিছু লোক তাকে নির্বোধ বলল। কিন্তু নির্বোধ হোক বা বুদ্ধিমান, সবাই জানত যে ক্ষমতায় থাকা ব্যক্তিকে মানা করা মানে শীঘ্রই কিছু খারাপ হবে, এবং সেই খারাপটি ঘটল তার ধারণার থেকেও দ্রুত। সোমবার সকালে যখন তিনি সেন্সার থেকে ডেটা স্ক্যান করা শেষ করলেন, তখন একজন গার্ড এলো। রবিজি, ম্যানেজার আপনাকে অবিলম্বে নজরদারি কক্ষে ডেকেছেন। যখন তিনি ঘরে প্রবেশ করলেন, পরিবেশ দম বন্ধ ছিল। টেবিলে হরিশ মানব সম্পদের বিভাগের 2 জনের সাথে বসেছিল। টেবিলের মাঝখানে একটা লাল সিল মারা মেমোর্যান্ডাম ছিল। হরিশ টেবিলের উপর আঙুল দিয়ে টোক্কা দিল। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল। রবি কুমার, আমরা খুঁজে পেয়েছি যে আপনি ইচ্ছাকৃতভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় হস্তক্ষেপ করেছেন এবং অননুমোদিতভাবে অভ্যন্তরীণ ডেটা অ্যাক্সেস করেছেন। রবি স্তব্ধ হয়ে গেলেন। কি? আমি এমন কখনো করিনি। এই নাও প্রমাণ। হরিশ টেবিলের ওপর একটি সিস্টেম লগের প্রিন্টআউট ছুঁড়ে মারল, যেখানে লেখা ছিল, ইউজার আরভিআই রাত 23:48 ডেটা সংশোধন করেছে। রবি হতবাক হয়ে গেলেন। এটি তার নিজের অ্যাকাউন্ট ছিল, কিন্তু তিনি গতরাতে লগ ইন করেননি। তিনি সাথে সাথে বুঝলেন যে তাকে ফাঁসানো হয়েছে। কে তোমাকে রাতে সিস্টেম স্পর্শ করার অনুমতি দেবা? হরিশ বিজয়ের সুরে বলতে থাকলেন, আমি করিনি, আমি বাড়িতে ছিলাম, আমার মেয়ে সাক্ষী। তুমি ভাবছো এমন বললে কাজ হবে? সব কিছু লগে নথিভুক্ত করা আছে। তোমাকে তাৎক্ষণিক প্রভাবসহ কাজ থেকে স্থগিত করা হচ্ছে, যাতে অভ্যন্তরীণ তদন্ত হতে পারে। মানব সম্পদ বিভাগের লোকটি সিদ্ধান্ত পড়ল। তার কণ্ঠস্বর মেশিনের মতো ছিল। পরিচালনার ভাইস প্রেসিডেন্টের পরামর্শ অনুযায়ী নিরাপত্তা লঙ্ঘনের গুরুতর তদন্তের জন্য রবি কুমারকে 15 দিনের জন্য স্থগিত করা হলো। কেউ তার চোখের দিকে তাকালো না। তারা শুধু স্বাক্ষর করার জন্য নিচে ঝুঁকে গেল। কাগজে সিল মারা হলো। কেবল কাগজে কলমের খসখস শব্দ ছিল, যা তার হৃদয়ে ছুরির মতো বিনছিল। রবি সিদ্ধান্তর চিঠি নিয়ে ডজন ডজন চোখের মাঝে গুদাম থেকে বেরিয়ে গেলেন। কিছু লোক চোখ সরিয়ে নিল, কিছু লোক ধীরে ধীরে মাথা নাড়ল, যেন বলতে চায়, সাহস রাখো। কিন্তু কেউ একটি শব্দ বলার সাহস গলাতে পারল না। তিনি সোজা গেট থেকে বাইরে চলে গেলেন। হালকা গুঁড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল।
তখনই তার উপলব্ধি হলো যে এই স্থানে সত্যকে শুধু একটা স্বাক্ষর দিয়ে বিকৃত করা যায়। তার ফোন বাজল। মীরার বার্তা ছিল, তুমি স্থগিত হয়েছ তাই না? তারা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। শান্ত থাকো, শহর ছেড়ো না, আমি সামলে নেব। তিনি সেই শব্দগুলো দেখলেন। তার হৃদয় কৃতজ্ঞতা এবং উদ্বেগ দুই দিয়েই ভরে গেল। মীরা গর্ভবতী এবং তবুও এই লোকেদের সাথে লড়ছেন। এটি একটি ছোট পাখির ঝড়ে ঝাঁপিয়ে পড়ার মতো। নবম পর্ব, বোর্ড মিটিং। সেই দিন দুপুরে হেড অফিসের 18তম তলার মিটিং রুম ভিড়ে ঠাসা ছিল। পরিচালক পর্ষদ একটি লম্বা সারিতে বসেছিল। প্রত্যেকের মুখে ছিল গুরুতর ভাব। টেবিলের প্রান্তে মীরা সোজা হয়ে বসেছিলেন। তার হাত একটি মোটা ফাইলের ওপর ছিল। বোর্ডের চেয়ারম্যান শ্রী ড্যান ভ্যান লক, যিনি একসময় তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনি তাকে দয়া এবং সন্দেহের মিশ্র দৃষ্টিতে দেখলেন। ডিরেক্টর মীরা, আমি একটি অভ্যন্তরীণ অভিযোগ পেয়েছি যে আপনি আপনার ইচ্ছামতো তদন্ত করছেন এবং কোম্পানির পরিচালনায় বাধা দিচ্ছেন। এটা কি সত্যি? মীরা শান্ত ছিলেন। আঙ্কেল, আমি বাধা দিচ্ছি না, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। এই কোম্পানি প্রতি ত্রৈমাসিকে একটি ভুয়া সিস্টেমের মাধ্যমে লাখ লাখ টাকা লোকসান করছে। আমার কাছে প্রমাণ আছে। তিনি প্রজেক্টর চালু করলেন। সংখ্যাগত চার্ট, বিল, ছবি, নকল স্বাক্ষর এবং মিস্টার গুপ্তার রিপোর্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এগুলি অবৈধ খরচ এবং এই দুইজন ব্যক্তি তাদের অনুমোদন করেছেন, হরিশ সিং এবং ভাইস প্রেসিডেন্ট লোঢা। মিটিং রুমে চাঞ্চল্য শুরু হলো। কিছু লোক একে অপরের দিকে তাকাতে লাগল, কিছু লোক নিচে দেখতে লাগল। কোণে বসা লোঢা অবজ্ঞার হাসি হাসলেন। আমি এই সমস্ত নথির বিরোধিতা করছি যা আপনি অবৈধভাবে সংগ্রহ করেছেন। আপনি একজন স্থগিত ব্যক্তিকে, একজন শ্রমিককে গোপনীয় ডেটা অ্যাক্সেস করার জন্য ব্যবহার করেছেন। আপনি গোষ্ঠীর নিয়ম লঙ্ঘন করছেন। মীরা তাকে দেখলেন। তার দৃষ্টি ছিল অটল। আপনি ঠিক বলছেন। আমি রবিজির সাহায্য নিয়েছিলাম কারণ তিনি এখানকার অন্য কারোর চেয়ে সিস্টেমটি ভালো বোঝেন। কিন্তু যদি আপনি মনে করেন আমি ভুল করছি, তাহলে আপনাকে তার উপর দোষ চাপানোর জন্য মিথ্যা প্রমাণ তৈরি করতে হলো কেন? পুরো ঘর চুপ হয়ে গেল। লোঢা স্তব্ধ হলেন, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিলেন। তুমি বলছো তোমার কাছে প্রমাণ আছে? মীরা রিমোট টিপলেন। স্ক্রিনে গুদামের কোণের ক্যামেরা থেকে একটা ভিডিও দেখা যাচ্ছে, যেখানে নীল জ্যাকেট এবং ম্যানেজারের আইডি কার্ড পরা একজন লোক রাত 23:48 কন্ট্রোল প্যানেলে লগ করছে। তিনি জুম করলেন। আইডি কার্ডের নাম আলোতে জ্বলছিল, হরিশ সিং। একটা ফিসফিস প্রতিধ্বনিত হল। শ্রী লক ভ্রু কোচকালেন। মীরা দৃঢ়তার সাথে বললেন, সিস্টেম লগ এডিট করা হয়েছিল। ব্যবহারকারীর নাম হরিশকে রবিতে পরিবর্তন করা হয়েছিল, কিন্তু স্বয়ংক্রিয় ব্যাকআপ এখনও সহায়ক সার্ভারে ছিল। আমি আজ সকালে তা পুনরুদ্ধার করেছি। লোঢার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হরিশ চুপচাপ বসেছিল। তার কপালে ঘাম ছিল। রবিজিকে মিথ্যা অভিযুক্ত করা হয়েছিল। মীরা চালিয়ে গেলেন, কারণ তিনি মিথ্যা স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন। তিনি তার চাকরি হারালেন শুধু এই কারণে যে তিনি সৎ ছিলেন। যদি আমরা এই বিষয়টি যেতে দিই, তাহলে এই কোম্পানি স্যুট পরা একটি আবর্জনার স্তূপের চেয়ে বেশি কিছু হবে না। ঘরের পরিবেশ দমবন্ধ ছিল। শ্রীলক ধীরে ধীরে টেবিলের ওপর হাত মারলেন। আমি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করব। এই সময়ের মধ্যে হরিশ এবং লোঢাকে তাদের পদ থেকে স্থগিত করা হচ্ছে। মীরা মাথা নাড়লেন, কিন্তু আর কিছু বললেন না। তিনি জানতেন যে এটা কেবল শুরু ছিল। স্বাধীন তদন্ত কমিটি শুনতে ন্যায্যময় হলেও বাস্তবে এটি একটি রাজনৈতিক লড়াই ছিল। তিনি একটি পুরো মৌমাছির চাকে খোঁচা দিয়েছেন। 10ম পর্ব, ন্যায় বিচারের ঘণ্টা। দেরি রাতে মীরা একা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বৃষ্টি এত তীব্র ছিল যে ওয়াইপারও কাজ করতে পারছিল না। তিনি রাস্তার ধারে গাড়ি থামালেন। স্টিয়ারিং হুইল শক্ত করে ধরলেন। গর্ভাবস্থার 7ম মাস। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন তখনও গণনায় ব্যস্ত ছিল। একটি বার্তা এলো। তারা কি হরিশ আর লোঢাকে স্থগিত করেছে? রবির পক্ষ থেকে। তিনি উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু তারা থামবে না। তুমি নিরাপদে থেকো, বাকিটা আমি দেখব। রবি সেই বার্তাটি তার ছোট ভাড়া করা ঘরে পড়লেন। বাইরে বৃষ্টি টিনের ছাদের ড্রামের মতো বাজছিল। তিনি চুপচাপ বসে রইলেন, অন্ধকারে দেখছিলেন। তিনি জানতেন যে সত্যের একটি মূল্য আছে, বিচ্ছিন্নতার মূল্য, মিথ্যা অভিযোগের মূল্য, একটি এমন দুনিয়াতে একা থাকার মূল্য যা শুধু শান্তি যায়। কিন্তু এই সব কিছুর মধ্যেও তার কোনো আফসোস ছিল না। তার মীরার সাথে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ল। যতক্ষণ আপনার মতো লোক আছে, আমার বিশ্বাস যে এই কোম্পানিকে ঠিক করা যেতে পারে। তিনি ধীরে ধীরে হাসলেন এবং তার নোটবুকে লিখলেন, 1 নভেম্বর, সত্যের মূল্য দিতে হচ্ছে, কিন্তু ন্যায়ও আকার নিচ্ছে। সেই সকালে মুম্বাইয়ের আকাশ অনেক দিনের বৃষ্টির পর যেন গরম হয়ে গেল। সমুদ্রের বাতাস তার সাথে নুনের তীক্ষ্ণ গন্ধ নিয়ে এলো এবং রোদ ঘন ধূসর মেঘ ভেদ করে সরাসরি মুম্বাইয়ের শিল্পাঞ্চলে পড়ছিল।
সকাল থেকেই গুদামে গুজব ছড়িয়ে পড়েছিল। ডিরেক্টর মীরা প্রকাশ্যে কাজ করার জন্য নিচে আসছেন। কিছু লোক ফিসফিস করছিল, হয়তো আবার আকস্মিক পরিদর্শন। অন্যরা বলল যে এটি রবিজির স্থগিতাদেশের সাথে সম্পর্কিত। পরিবেশ ঘন ছিল, কৌতূহল এবং ভয় দুটোই দিয়েই ভরা ছিল। সবাই জানত যে আজ কিছু বড় হতে চলেছে। প্রায় 9টার সময় কোম্পানির 3টি গাড়ি গেটের সামনে থামল। মীরা সবার আগে নামলেন। তিনি একটি সাদা স্যুট পরেছিলেন। তার চুল খুব যত্নে বাঁধা ছিল। তার গর্ভাবস্থার পেট এখনও স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তার হাঁটা অসাধারণভাবে স্থির ছিল। তার পাশে ছিলেন মিস্টার গুপ্তা, অডিট পরামর্শদাতা এবং গোষ্ঠীর নিয়ন্ত্রণ বোর্ডের 2 জন লোক। পিছনে কিছু ইন্টারনাল ক্যামেরা রেকর্ডিংয়ের জন্য আনা হয়েছিল। শ্রমিকরা কাজ থামিয়ে দিল। তারা তাকে বিস্ময় এবং সম্মানের মিশ্র দৃষ্টিতে দেখছিল। কেউ ভাবেনি যে এমন উত্থান পতনের সময় একজন গর্ভবতী মহিলা ডিরেক্টর নিজে গুদামে আসবেন। মীরা বড় হলের মাঝখানে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর মাইক্রোফোনের মাধ্যমে প্রতিধ্বনিত হল। নমস্কার, আমি জানি আপনারা সবাই বিভ্রান্ত। আজ আমি এখানে কাউকে ভয় দেখাতে বা শাস্তি দিতে আসিনি। আমি এখানে এসেছি সত্য বলার জন্য। জায়গায় নিস্তব্ধতা ছিল। দূরে কোণে হরিশ আর লোঢাও উপস্থিত ছিলেন। তাদের মুখ ভাবহীন ছিল। তাদের পাশে কিছু মধ্যম স্তরের ম্যানেজার ছিল। কিছু লোক নিচে দেখছিল। কিছু লোক গোপনে রবির দিকে দেখছিল, যিনি শ্রমিকদের সারির শেষে দাঁড়িয়েছিলেন। মীরা চারপাশে দেখলেন। তার দৃষ্টি রবির ওপর থামল। এক মুহূর্তের জন্য তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। সেই মাথা নাড়া তাকে বুঝিয়ে দিল সময় এসে গেছে। 3 সপ্তাহ আগে রবি নামের একজন শ্রমিককে সকালের শিফটে দেরিতে আসার কারণে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু আসল কারণ ছিল যে তিনি রাস্তায় একজন গর্ভবতী মহিলাকে বাঁচাতে থেমেছিলেন, যার রক্তপাত হচ্ছিল। সেই মহিলা আমিই ছিলাম। পুরো গুদাম আশ্চর্যের ফিসফিসে যেন ফেটে পড়ল। কিছু লোকের মুখ খোলা রইল। মীরা চালিয়ে গেলেন। তার কণ্ঠস্বর গভীর কিন্তু দূর পর্যন্ত প্রতিধ্বনিত হল। আমি বেঁচে আছি এবং আমার সন্তান আমার পেটে আছে। এটি রবিজির জন্য। কিন্তু যখন তিনি কাজে ফিরে এলেন, তখন তাকে অপমানিত করা হলো এবং বরখাস্ত করা হলো। পরে যখন আমি তদন্ত করলাম, তখন তাকে ফাঁসানো হয়েছিল। তার উপর অননুমোদিতভাবে ডেটা অ্যাক্সেস করার মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। তিনি হাত দিয়ে ইশারা করলেন। মিস্টার গুপ্তা এগিয়ে এলেন এবং মোবাইল স্ক্রিন চালু করলেন, যাতে একটি ছবি দেখানো হলো। গভীর রাতে হরিশের মেশিন রুমে যাওয়ার ভিডিও। এই প্রমাণ যে আসলে কে অননুমোদিতভাবে লগ ইন করেছিল। সিস্টেম লগ রবিজির ওপর দোষ চাপানোর জন্য সম্পাদিত করা হয়েছিল। স্ক্রিনে পরিষ্কারভাবে দেখানো হলো। যা নিস্বীকার করা যাচ্ছিল না। পরিবেশ শান্ত হয়ে গেল। হরিশের কপালে ঘাম ঝলমল করছিল আর লোঢার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। তার মিথ্যা হাসি উধাও হয়ে গেছিল। মীরা সরাসরি তাদের দিকে তাকালেন। হরিশজি, আপনি কিছু বলতে চান? আমি শুধু আমার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করছিলাম। ঊর্ধ্বতন কর্মকর্তা কে? আমি জানি না। আমি শুধু মিস্টার লোঢার নির্দেশ অনুসরণ করছিলাম। সকলের চোখ তৎক্ষণাৎ লোঢার ওপর পড়ল। তিনি হাসতে চেষ্টা করলেন। ডিরেক্টর মীরা, আপনি আপনার ডেপুটিকে অপমান করছেন অস্পষ্ট প্রমাণ নিয়ে। মীরা কথাটি কেটে দিলেন। আমার কাছে আপনার দ্বারা ভুয়া কোম্পানি নমিতকে করা ব্যাংক ট্রান্সফারের স্টেটমেন্ট এবং মিথ্যা বিলে আপনার স্বাক্ষরও আছে। মাইক্রোফোনের কণ্ঠস্বর দৃঢ় ছিল। একটি সরাসরি আঘাত। পুরো গুদাম চুপ হয়ে গেল। শুধু উপরে শিল্পাঞ্চলীয় ফ্যানের শীষ শোনা যাচ্ছিল। লোঢার মুখ বন্ধ হয়ে গেল। হরিশ মাথা নিচু করলেন। তার ঠোঁট কাঁপছিল। কিছু শ্রমিক কথা বলতে লাগল। কেউ ধীরে ধীরে গালি দিল। গত 2 বছরে এই গুদাম ভুয়া মেনটেন্যান্সের নামে প্রায় 1 কোটি টাকার লোকসান করেছে। এর ফল আপনাদের মতো শ্রমিকদের ভোগ করতে হয়েছে, যারা সত্যি কাজ করেন, যাদের বেতন কাটা হয়, যাদের কাজের সময় বাড়ানো হয়। আমি এটা সহ্য করব না। তিনি প্রত্যেকে দেখলেন। তার কণ্ঠস্বর ধীরে ধীরে ভরে উঠল। আমি আপনাদের লয়ালিটি চাই না। আমি শুধু আশা করি যে আপনারা সবাই নিজেদের বিবেকের প্রতি সৎ থাকবেন। তারপর তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তার দৃষ্টি রবির দিকে ছিল। আর এখন আমি পুরো মুম্বাই গুদামের সামনে প্রকাশ্যে একটি কথা বলতে চাই। রবিজি, আপনি শুধু আপনার চাকরি ফেরত পাবেন না, আপনি রক্ষণাবেক্ষণ প্রক্রিয়াগুলির পুনর্গঠনের পূর্ণ কর্তৃত্ব সহ প্রযুক্তিগত পরিচালন বিভাগের প্রধান পদ গ্রহণ করবেন। হরিশজি এবং পুরনো ম্যানেজমেন্ট দলের সমস্ত অধিকার স্থগিত করা হলো। ফিসফিস বেড়ে গেল এবং তারপর হাততালির গর্জনে পরিণত হলো। প্রথমে বিক্ষিপ্ত, তারপর ঢেবের মতো পুরো গুদামে ছড়িয়ে পড়ল। কিছু পুরুষ শ্রমিক একে অন্যের পিঠ চাপড়া দিলেন। কিছু মহিলা শ্রমিক চোখ মুছলেন। রবি তখনও চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার মুষ্টিবদ্ধ ছিল, তার চোখ লাল ছিল। তিনি কখনো ভাবেননি যে সেই ছোট মহিলা ভারী গর্ভাবস্থার পেট নিয়ে সেই কাজটি করতে সাহস করবে যা অনেক পুরুষ করতে পারেননি। তিনি কয়েক কদম এগিয়ে গেলেন, মাথা নিচু করলেন। ধন্যবাদ মীরা ম্যাম, কিন্তু আমি শুধু সঠিক করেছি, আর আমিও শুধু সঠিক করেছি। তিনি হাসলেন। তার কণ্ঠস্বর ক্ষীণ ছিল, কিন্তু প্রতিধ্বনিত হচ্ছিল। আপনার মতো লোক, আপনি আলোতে সোজা হয়ে দাঁড়ানোর যোগ্য। 2 জন গার্ড এগিয়ে এলেন। মীরা স্পষ্ট বললেন, হরিশজি, লোঢাজি,
পরিচালক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের দুজনকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হচ্ছে এবং আপনাদের ফাইলগুলি তদন্তকারী সংস্থায় পাঠানো হচ্ছে। লোঢা সংগ্রাম করলেন। তুমি ভাবছো তুমি জিতেছ? ব্যবসায় প্রবেশশীল লোকের কোনো জায়গা নেই, তুমি তোমার চেয়ার হারাবে। মীরা সোজা দাঁড়িয়ে রইলেন। তার হাসিতে কোনো কম্পন ছিল না। যদি চেয়ার বাঁচানোর জন্য ন্যায়ের সাথে আপোষ করতে হয়, তাহলে আমি সেটা হারাতে পছন্দ করব। এই কথাটি পুরো গুদামে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন বহু বছর ধরে থাকা ভয়ের দেওয়ালে একটি সরাসরি আঘাত। গার্ডরা লোকেদের নিয়ে গেল। কংক্রিটের মেঝেতে জুতোর আওয়াজ, খোলা দরজা থেকে বাতাসের ঝলকা, আর কেউ আবার করতালি দিল, আরও জোরে এবং সত্যি। পুরো গুদাম একসাথে করতালি দিতে এবং জয়ধ্বনি করতে শুরু করল। কিছু লোক জোরে চিৎকার করল, ডিরেক্টর মীরার জয় হোক, রবি ভাইয়ের জয় হোক। পরিবেশ যেন ফেটে পড়ল। যখন ভিড় ধীরে ধীরে ছাঁটল, মীরা বাইরের লোহার রেলিংয়ে একটু ঝুঁকে পড়লেন। দীর্ঘ নিঃশ্বাস নিলেন। ঘামে তার পিঠের শার্ট ভিজে গেছিল। তার হৃদয় দ্রুত ধরফর করছিল। পেটের বাচ্চা প্রতিবেদের জোয়ারে প্রতিক্রিয়া করছিল। রবি কাছে এলেন এবং তাকে একটি বোতল জল দিলেন। আপনি ঠিক আছেন? ঠিক আছি, কিন্তু ক্লান্ত। ন্যায়ের জন্য, তাই না? রবি দূরে তাকালেন, যেখানে সমুদ্রের উপরিতক রোদে ঝলমাল করছিল। তারপর ধীরে উত্তর দিলেন, এটি ঢেবের মতো। এটি তটকে ভাঙে এবং তারপর পিছু হটে, কিন্তু প্রতিবার একটা চিহ্ন রেখে যায়। আজ আমরা শুধু একটি কাজ করলাম, সত্যের একটি চিহ্ন রেখে গেলাম। মীরা মাথা নাড়লেন। তার চোখ দূরে তাকিয়েছিল। ধন্যবাদ। আপনি কেবল আমার জীবনই বাঁচাননি, বরং এই পুরো কোম্পানির জন্য বিশ্বাস বেঁচিয়েছেন। তারা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। তারা মাথা নাড়লেন আর কিছু বললেন না। শুধু দূর থেকে ঢেউয়ের আওয়াজ এবং বাতাসে জাহাজের হর্নের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, যেন এটি নিশ্চিত করছে যে ঝড় কেটে গেছে, কিন্তু তার প্রতিধ্বনি মানুষ সবসময় মনে রাখবে। একাদশ পর্ব, নতুন সকাল। দিনের আলোয় আসা সেই ঝড়ের 3 সপ্তাহ পর মুম্বাই গুদাম যেন একটি নতুন মুখ পরিধান করেছিল। যে সকালগুলো সাধারণত শান্ত থাকত, এখন সেগুলিতে হাসি, কথাবার্তা এবং গার্ডের পুরনো রেডিও থেকে আসা আওয়াজ ছিল। লোকেরা এখন ব্যবস্থাপনার জুতোর কংক্রিটে পড়া আওয়াজ শুনে ভয় পেত না। রবি সারি দেওয়া এলাকা দিয়ে গেলেন। তার গভীর নীল শার্টে একটি নতুন নাম ফলক লাগানো ছিল, প্রধান, প্রযুক্তিগত পরিচালন বিভাগ। প্রতিটি শ্রমিক তাকে একটি সত্যি হাসির সাথে নমস্কার জানাত। কেউ কেউ মজা করে বলতো, বস রবি, একটু দেখুন তো, ওই কোণের ফ্রিজ থেকে সকাল থেকেই কটকট আওয়াজ আসছে। তিনি শুধু হাসতেন, তার আস্তিন গুটিয়ে নিতেন এবং সবসময়কার মতো পরীক্ষা করার জন্য ঝুঁকে যেতেন। কেউ অবাক হয়নি যে তিনি এখনও নিজের হাতে কাজ করছেন। একবার প্রকাশ টিপ্পনি কাটলেন, আপনি এখন বস, এই বিদ্যুতের তার থেকে একটু দূরে থাকুন। রবি শুধু জবাব দিলেন, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার অভ্যেস নেই। যখন আমি হাত দিই তখনই আমি জানতে পারি কি আসল আর কি নকল। দুপুরে দিনের শেষ রোদ উঠোনে দাঁড়িয়ে থাকা কন্টেনারগুলিকে সোনালি রং দিল। মীরা গুদামে এলেন। তার পেট এখন আরও বড় হয়েছে। ধীর গতিতে হাঁটছিলেন, কিন্তু তার চোখ এখনও উজ্জ্বল ছিল। সবাই তাকে দেখে মাথা নিচু করল, এখন আর ভয় থেকে নয়, বরং সম্মান থেকে। তিনি প্রযুক্তিগত কক্ষে এলেন। দেখলেন যে রবি একটি প্রেসার গেজের নিচে ঝুঁকে আছেন। আপনি এখনও নিজে কাজ করছেন? তিনি অর্ধেক তিরস্কার এবং অর্ধেক হাসির সাথে জিজ্ঞেস করলেন। অভ্যেস। যদি আমি মেশিনের আওয়াজ না শুনি, তবে আমার কিছু ঘাটতি মনে হয়। মেশিনের আওয়াজ নাকি মানুষের হৃদয়ের আওয়াজ? মীরা ধীরে ধীরে হাসলেন। তারা দুজনে একটি ছোট টেবিলে বসে পড়লেন, যেখানে 2 কাপ গরম চা ছিল। জানালা থেকে বাতাস ভেতরে আসছিল, তার সাথে সামুদ্রিক লবণের গন্ধ নিয়ে। আমি এইমাত্র গ্রুপ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পেয়েছি। তারা আমাকে তাড়াতাড়ি প্রসূতি ছুটিতে যাওয়ার জন্য বলেছে। 3 সপ্তাহের মধ্যে আমাকে অস্থায়ীভাবে পরিচালনার কর্তৃত্ব হস্তান্তর করতে হবে। তাহলে আপনি শীঘ্রই? হ্যাঁ, আমি বাচ্চা জন্ম দিতে চলেছি। তিনি ধীরে ধীরে নিজের পেট চাপড়ালেন। আর আপনি? তারা আমার প্রস্তাব মঞ্জুর করেছেন। পরের মাস থেকে আপনি মধ্য অঞ্চলের পরিচালন নজরদারি নেটওয়ার্কেরও দায়িত্বে থাকবেন। রুবির শোক কপালে উঠল। আমি? আমার কাছে তো কোনো ব্যবস্থাপনার ডিগ্রিও নেই। ডিগ্রি সততা শেখাতে পারে না রবি, অন্যরা আইন জানতে পারে, কিন্তু আপনি মানুষকে বোঝেন। এই কথাটি তাকে চুপ করিয়ে দিল। জানালা থেকে রোদ প্রতিফলিত হচ্ছিল। মীরার ক্লান্ত কিন্তু উজ্জ্বল মুখের ওপর পড়ছিল। তিনি হাসলেন। এই কোম্পানি আলাবা, আমি চাই এটি শুধু মালই না বানাক, মানুষও বানাক। আর আমার আপনার মতো লোকের প্রয়োজন, যারা এর শিকড়কে বাঁচিয়ে রাখবে। সমাপ্তি। একটি নতুন জন্ম। যেদিন মীরা সন্তানের জন্ম দিলেন, সেদিন আবার বৃষ্টি হল। তার সেক্রেটারি প্রিয়ার বার্তা ভোর 4টায় রবির কাছে পৌঁছাল। মীরা ম্যাম হাসপাতালে ভর্তি হয়েছেন। মা ও সন্তান দুজনেই ভালো আছে। মেয়ের নাম রাখা হয়েছে হংসিকা।
রবি এই খবরটি পড়লেন এবং তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি উথলে উঠল। তিনি তার মেয়ে অনয়ার দিকে তাকালেন, যে তখনও গভীর ঘুমে ছিল। তার চুল তার অর্ধেক মুখ ঢেকে রেখেছিল। তিনি হাসলেন এবং ধীরে ধীরে বললেন, বেটা, জীবন কখনো কখনো ভালো মানুষকে একটি নতুন জন্মের কান্নার আওয়াজ দিয়ে পুরস্কৃত করে। সেই সন্ধ্যায় তিনি হাসপাতাল গেলেন। তার সাথে হলুদ চন্দ্রমল্লিকার একটি তোড়া নিয়ে এলেন, সেই ফুল যা মীরা কখনো বলেছিলেন যে তিনি পছন্দ করেন, কারণ এটি মধ্য ভারতের মানুষের মতো দৃঢ়। মীরা বিছানায় শুয়েছিলেন। তার মুখ ফ্যাকাশে ছিল, কিন্তু তার চোখ আনন্দে ভরা ছিল। হংসিকা পাশে শান্তিতে ঘুমাচ্ছিল। অভিনন্দন ম্যাম, রবি খুব ধীরে ধীরে বললেন। ধন্যবাদ। আমি এখনও আপনার একটি ইচ্ছার হরিণী। না, এখন আপনি সেটা পরিশোধ করেছেন। এই বাচ্চাটি সবচেয়ে সুন্দর উপহার। মীরা বাচ্চাকে দেখে হাসলেন এবং তারপর ধীরে ধীরে বললেন, আপনি জানেন, একটা সময় ছিল যখন আমার মনে হয়েছিল আমি টিকতে পারবো না। কিন্তু যখন আমার মনে পড়ল যে আপনি সেদিন গুদামের মাঝখানে কিভাবে দাঁড়িয়েছিলেন, চুপচাপ অপমান সহ্য করছিলেন, কিন্তু তবু মাথা নত করেননি, আমি জানতাম যে আমাকে আরও শক্তিশালী হতে হবে। আপনি আমাকে বিশ্বাস দিয়েছিলেন যে সঠিক জিনিসটি যতই ছোট না কেন ছড়িয়ে পড়ার শক্তি রাখে। রবি চুপ হয়ে গেলেন, কিছু বলতে পারলেন না। জানালার বাইরে দুপুরের রোদ হাসপাতালের টাইলসের উপর ঝলমল করছিল, একটি আশীর্বাদের মতো উষ্ণ। উপসংহার, স্থায়ী চিহ্ন। 2 মাস পর ব্লু ওশন লজিস্টিক্স তাদের বার্ষিক অনুষ্ঠান আয়োজন করল। মঞ্চে মীরা, যিনি এখন কাজে ফিরে এসেছেন, নিজের কোলে হংসিকাকে নিয়ে হাততালির গর্জনের মাঝে এগিয়ে গেলেন। তার পাশে রবি ছিলেন, সাদা শার্ট পরা। তার ভাবভঙ্গি প্রথম দিনের মতোই সাদাসিধে ছিল। তিনি একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। গত 2 বছরে আমাদের কোম্পানি অনেক উত্থান পতন দেখেছে, কিন্তু এই উত্থান পতনগুলোই আমাদের মানুষ শব্দের আসল মূল্য বুঝতে সাহায্য করেছে। কেউ নিখুঁত নয়, কিন্তু প্রত্যেকেই সঠিকটা বেছে নিতে পারে, এবং যখন আমরা সঠিকটা বেছে নিই তখন ন্যায় আসে, হয়তো দেরিতে, কিন্তু নিশ্চিতভাবে। তারপর তিনি তার দিকে ফিরে বললেন, এবং সেই ব্যক্তিকে ধন্যবাদ যিনি আমাকে এটি শিখিয়েছেন, রবিজি। হলটু কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল, এবং তারপর গর্জন সহ হাততালিতে ভরে উঠল। রবি ধীরে ধীরে মাথা নিচু করলেন, নিজের আবেগ লুকাতে পারলেন না। মঞ্চের আলোতে তিনি একজন সম্মানিত কর্মচারীর মতো লাগছিলেন না, বরং একজন সাধারণ পিতার মতো লাগছিলেন, যিনি সহ্য করেছেন, পড়ে গেছেন এবং তারপর শুধু ভালোত্বের শক্তিতে উঠে দাঁড়িয়েছেন। অনুষ্ঠানের পর মীরা এবং রবি 10ম তলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। নিচে সমুদ্র আলোতে ঝলমল করছিল, হালকা বাতাস বইছিল। মীরার কোলে হংসিকা ধীরে ধীরে রবির আঙুল ধরে ফেলল। মনে হচ্ছে মেয়েটি আপনাকে পছন্দ করে। মীরা হাসলেন। হয়তো সে আমার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছে। সে তার মায়ের মতো সাহসী। না, মীরা ধীরে ধীরে মাথা নাড়লেন। সে আপনার মতো শান্ত কিন্তু দৃঢ়। তারা দুজনেই হাসলেন। সেই মুহূর্তে আর কিছু বলার দরকার ছিল না। তারা দুজনেই বুঝে গিয়েছিলেন, বড় ঝড় কেটে গেছে, কিন্তু সততার সাথে জীবনযাপনের যাত্রা কখনো থামে না। পরের দিন সকালে যখন রবি গুদামে পৌঁছালেন, তখন তিনি দেখলেন যে তার টেবিলে একটি ছোট চিঠি রাখা আছে, হাতে লেখা, বাঁকা হস্তাক্ষরে। বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আমাকে কিছু মাসের জন্য গ্রুপের বৈঠকের জন্য দিল্লি যেতে হবে। সেই সময় মুম্বাই গুদাম আপনার। এটিকে ঠিক সেভাবেই শান্ত রাখবেন যেমন আপনার হৃদয় সবসময় রাখে, মিলা। রবি চিঠিটি পড়ে হাসলেন। তিনি চিঠিটি ভাঁজ করলেন, সাবধানে নিজের পকেটে রেখে দিলেন। বাইরে বন্দর থেকে একটি জাহাজের হর্ন বাজল, লম্বা এবং দৃঢ়। তিনি সমুদ্রের দিকে তাকালেন। তার হৃদয় হালকা ছিল। কোথাও দূরে সমুদ্রের সূর্য চমৎকারভাবে উদিত হচ্ছিল, শক্তিশালী, কারোর সাহায্যের উপর নির্ভর না করে, ঠিক সেভাবেই যেমন ন্যায় অবশেষে সেই খসখসে হাতগুলো থেকেও জন্ম নেয়। গভীর বার্তা। রবি এবং মীরার গল্প শুধু একটি কোম্পানিতে ন্যায়ের সন্ধানের যাত্রা নয়, বরং আজকের সমাজে অনেক মানুষের বাস্তব জীবনের প্রতিফলন, যেখানে সঠিককে কখনো কখনো ক্ষমতা দ্বারা দমন করা হয় এবং ভালোত্ব প্রায়শই একটি বিলাসিতা হয়ে ওঠে। গল্পের সবচেয়ে গভীর বার্তা হল যে ন্যায় নিজে থেকে আসে না, বরং সেই লোকেদের দ্বারা তৈরি হয় যারা সত্যি কথা বলার সাহস করে, যারা ঝড়ের মাঝেও নিজেদের হৃদয় পরিষ্কার রাখে।
মিথ্যা অভিযোগ, অপমান এবং মাথা নত করতে বাধ্য করা সত্ত্বেও রবি চুপ থাকতে বেছে নিয়েছিলেন, কিন্তু হার মানেননি। এবং মীরা, যে মহিলাকে দুর্বল মনে হয়েছিল, তিনি একটি পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের মুখোমুখি হওয়ার সাহস করেছিলেন। তারা একদিনে বিশ্বকে পরিবর্তন করেননি, কিন্তু তারা সেই জায়গাটিকে যেখানে তারা বাস করেন এবং কাজ করেন আরও উজ্জ্বল এবং সত্য এবং আরও মানবিক করে তুলেছিলেন। গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো ন্যায় শুধু একটি ছোট পছন্দের মাধ্যমে শুরু হয়। মিথ্যা না বলা, ভিড়ের সাথে না থাকা, মাথা নত না করা। প্রতিবার যখন আমরা আমাদের হৃদয় পরিষ্কার রাখি, যদিও এক মুহূর্তের জন্য, আমরা এই বিশ্বের জন্য সামান্য আলো বাঁচিয়ে রাখতে অবদান রাখি। যদি আপনি কখনো এই ধরনের অবিচার দেখে থাকেন বা অনুভব করে থাকেন, তবে আপনার গল্প নিচে কমেন্ট বিভাগে শেয়ার করুন। কে জানে, আপনার বলা সত্য অন্য কারো জন্য শক্তি হয়ে উঠতে পারে। যদি আপনি বিশ্বাস করেন যে সততার এখনও মূল্য আছে, তবে লাইক বাটনটি টিপুন এবং আবেগপূর্ণ, ড্রামাটিক এবং চিন্তামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার দিনটি শান্তিপূর্ণ হোক, যদিও বাইরে কখনো কখনো তীব্র বাতাস চলে। কারণ যখন আমরা আমাদের হৃদয়ে ভালোত্ব বজায় রাখি, তখনই আমরা আসলে বেঁচে থাকি। বন্ধুরা, আপনাদের আজকের এই গল্পটি কেমন লাগলো এবং আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ঈশ্বরকে এই প্রার্থনা যে আপনারা সবাই যেখানেই থাকুন, সবসময় খুশি এবং সুরক্ষিত থাকুন। যদি আপনার কাছেও এমনই কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে তাকে কমেন্টসে আমাদের সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।